ক্লাসে অংশগ্রহণ করতেছো না। ঠিক আছে, মানে যদি 100 জন থাকে সেখানে 30 জন, 30 জন থাকলে সেখানে 10 জন, তাহলে আসলে একাগ্র কতজন থাকলো বলো? বাদ যেতে যেতে একাগ্র কতজন থাকলো? স্যার 10 জন মনে হয় স্যার। হ্যাঁ, সে আলটিমেটলি দেখা যাচ্ছে ঘুরে ফিরে সেই, হ্যাঁ, মানে কখনোই আমি দেখলাম না যে মোটামুটি যে সকলে মোট 50% উপরে স্টুডেন্ট আমি কখনো পেলাম না, মানে যে 50%, মানে 50% পর্যন্তও পাইলাম না। হ্যাঁ, তো বুঝলাম না, মানে এটা কেমন জানি, যে তারা তাহলে কি কারা থাকলো কারা থাকলো না। হ্যাঁ, থার্ড ইয়ারে তোমরা প্রায় ওরকম 10-12 জন ছিলা, সেখান থেকে এখন মনে হয় 50% আছো নাকি? 60-70 জন জি আছো। তো 60-70 জনের মধ্যে এরকম ক্লাস করতেছো 20-25 জন, 20-25 জন, এই আর কি। তা যদি 20-25 জন থাকে তাহলে ক্লাস করবে কয়জন? 10-12 জন, স্যার। দশ যেটা দশ হচ্ছে জনই তোমার বেশি। ইএলটিতে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ যে হ্যাঁ। ভাবলাম যে ইএলটিতে 28 জন আছে, অন্তত 20 জন তো ক্লাস করবে, সেখানেও দেখো মানে পরিমাণটা যেন কেমন জানি ওরা ঠিক রাখতেছে, যে স্যার আমরা 10 থেকে 20%-এর বেশি ক্লাস করবো না, আপনাকে বলে রাখলাম। যদি 10 জন থাকে তো আমরা 3 জনের বেশি ক্লাস করবো না, ব্যাপারটা এরকম। জি স্যার। মানে 10 জন থাকলে আসলে 3 জন ক্লাস করবো, 20 জন থাকলে 6 জন ক্লাস করবো স্যার, 30 জন থাকলে আমরা 10 থেকে 12 জন ক্লাস করবো, আর যদি 50 জন থাকে তাহলে 20 থেকে 25 জন ক্লাস করবো, 100 জন থাকলে আমরা 30 থেকে 35 জন ক্লাস করবো। বাকিরা কিভাবে এটা যে মেনটেন করে খুব ভালো লাগে আমার এটা, মানে খুব রেশিওটা খুব ভালো, বুঝতে পারছো? বর্তমানে থার্ড ইয়ার স্টুডেন্ট কত জানো আমার হয়েছে? হুম, থার্ড ইয়ার স্টুডেন্ট সংখ্যা 300। কি বলেন স্যার? 300+, তাও শুধু 300 না, 300+। হায় হায়। ক্লাস করে হচ্ছে 70 থেকে 80 জন, বুঝতে পারছো? জি স্যার। আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ওরকম প্রায় 270 থেকে 80 জন, ক্লাস করে 70 থেকে 80 জন। স্টুডেন্ট সংখ্যা বাড়তেছে, রেশিওটাও ঠিক রেখেই বাড়তেছে আর কি। হ্যাঁ, রেশিওটা ঠিক রেখেই বাড়তেছে, যে স্যার আমরা এত বেশি ক্লাস করব না। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য বললাম যে স্টুডেন্ট সংখ্যা ঠিক আছে, স্টুডেন্ট বাড়তেছে, হ্যাঁ, পড়ার রেজাল্টও বাড়তেছে, রেজাল্টও বেশ মানে তোমাদের থেকে শুরু করে আস্তে আস্তে রেজাল্টের যে ইয়াটা, মানে কি বলবো, রেঞ্জটা সেটাও বেশ বেড়েছে, অনেকে ভালো রেজাল্ট করতেছে। কিন্তু আরও ভালো করতে পারতো অনেকেই যদি একাগ্র হতো, সেই জিনিসটা আমি যেন করাতে পারলাম না। হুম, এটা হচ্ছে ব্যাপার। এখানে প্রায় 3 পয়েন্ট, মোটামুটি 5-এর কাছাকাছিও, এবং 5ও আছে, বুঝতে পেরেছ? এরকমও হয়েছে। তো বেশ, তার মানে পড়তেছো তোমরা, যা হোক, তোমরাও চেষ্টা করেছো ভালো করার জন্য। আমি জানি তোমাদেরকে একটু ভালো করাতে পারলাম না কেমন জানি এখন। তারপরেও বললাম কি, তোমাদের হায়েস্ট মানে কত পর্যন্ত হয়েছে? 3.30 বা এরকম আছে না? হুম, কত পর্যন্ত উঠেছিল? কত পর্যন্ত আছে তোমাদের? হ্যাঁ, 3-3। 3.3 আছে। হুম, 3.33। যাই হোক, আচ্ছা, আমরা তাহলে দ্য সান অলসো রাইজেস এটা পড়বো। কেউ কি একটু টেক্সটটা পড়েছো না পড়নি? হুম, পড়নি নাকি? স্যার স্যার শেষে কথা বলতে স্যার পর্যন্ত পড়তে পেরেছি, তার মধ্যে স্যার আবার এই যে একটু দিনাজপুরে আসা লাগছে স্যার। আচ্ছা, এরপরে পড়া হয়নি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, পড়ার বিষয়টা মাথায় রাখবা যেখানেই যাও দুনিয়ার। হ্যাঁ, জি স্যার। যে এরকমটা হতো, টার্গেটই থাকবে যে এতদিন আমি শেষ করবো। আমি যদি গ্রামেও গেছি, গরমের ভিতরে মনে করো গ্রামে গেছি, সাথে থাকতো অক্সফোর্ড ডিকশনারি আর থাকতো টেক্সট বুক, তখন তো আর মোবাইল ছিল না ডিকশনারির জন্য। তো গ্রামে গিয়ে ওই বাঁশ ঝাড়ে দেখাচ্ছে, ওই বেঞ্চ নিয়ে বসে পড়তাম, চেয়ার নিয়ে দিয়ে পড়তাম নিয়ে। হুম, মানে আমার টার্গেট থাকবে আমাকে এটা শেষ করতে হবে, এইটা। সে জি যেখানেই স্যার। আমি যাই সাথে বই থাকতে হবে। সেটা যদি মনে হয় যে কেউ অপারেশন থিয়েটারে গেছে, বাইরে আমি বসে আছি, সময় আছে, তাও আমাকে পড়তে হবে।
কারণ এটা আমাকে আলটিমেটলি সাস্টেন করে রাখবে, সাস্টেইনার অফ মাই লাইফ। কারণ আর কেউ না, বুঝতে পেরেছো? আর কেউ না। জি স্যার। এই যে মনে করো একটা চাকরি যে পেয়েছি, এর জন্য জীবনের যে কত টেনশন মাথ হয়ে গেছে, বুঝতে পেরেছো? মানে মাথা নিজে বোঝে যদি চাকরিটা না পাইতো তাহলে কি হতো। আর এই একটা চাকরি, বুঝতে পারছো? এই চাকরিটা পাওয়ার পর কত দিক থেকে ভালো আছি। হ্যাঁ, খারাপ দিক সবারই থাকবে, কিন্তু আমি যেটা বলি সৃষ্টিকর্তা যে কত ভালো রাখছে সেটা হয়তো যদি এই জায়গায় না আসতাম তাহলে আরো ভালো করে ফিল করতাম। আর এটা এখানে আসার জন্য অনেক পরিশ্রম করতে হয়, করতে হবে। আর আমি তো বলি যে যে চাকরিটা সৃষ্টিকর্তা দিয়েছে, আমি যদি আর কিছু নাও করি তাও তো ডাল ভাত খেয়ে মরতে পারবো নাকি ভালো মতো। হুম। জি স্যার, হ্যাঁ। ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ এই যে মনে করো যে বেতন প্রতি 10 বছর পর পরে স্কেল যদি এরকমভাবে বেতন স্কেল বাড়াই, তাহলে যখন রিটায়ার্ড হবো তখন হয়তো 2 লাখ টাকা বেতন হবে বাংলাদেশের প্রেক্ষাপটে, নাকি? হতে পারে না? তা তো অবশ্যই স্যার। এখনই ধরো প্রায় কত, 1 লাখ টাকা হয়ে যাবে যদি এই যে স্কেল যেটা করতেছে 1 লাখের। জি এখন যেহেতু আমি ষষ্ঠ গ্রেডে আছি, ষষ্ঠ গ্রেড জি হতে পারে 1 লাখ, এটা যদি গ্রেডটা পরবর্তী চতুর্থ গ্রেডে চলে যাব যখন, তখন তাহলে 1,35,000 বেসিক হবে, তাহলে ওটাকে ইয়া করলে প্রায় 2 লাখের কাছাকাছি বেতন হয়ে যাচ্ছে। এখনো তো 20 বছর চাকরি আছে, 20 বছরে না হলে এখনো দুইবার ইয়া হবে, তাহলে ওটা হতে হতে তাহলে কত লাখ টাকা বেতন হবে। যদিও মান অনুসারে তখন পণ্যের দামও বেড়ে যাবে, কিন্তু ওই যে বললাম যে আমি বেশি কিছু খেয়ে তো বাঁচবো না, আমি আলু ঝাল পেঁয়াজ ডাল ভাত খেয়ে বাঁচার মতো পরিস্থিতি আছে, এবং আমার জায়গা জমি থাকুক আর না থাকুক, ঠিক আছে? তা তো এরকম একটা সিকিউরিটি যেটা বলা হয়, মানে যেটা আমি হয়তো অনেক টাকা পয়সার স্বপ্ন দেখছি না, অনেক কিছু করছি না, কিন্তু একটা ভালোভাবে জীবনটাকে চালিয়ে নেওয়ার জন্য যেহেতু ইয়ং লাইফে আমি পরিশ্রম করেছি বা করতে পারা যায় ওই সময়, কারণ এই সময় আমার এনার্জি থাকে, সেই সময়টাকে যদি আমরা অলসভাবে ব্যয় করি, সঠিক দিক নির্দেশনা না নিয়ে যাই, যদি আমরা শর্টকাট ওয়েটা হচ্ছে আমাদের জীবনের জন্য সুইসাইডাল অ্যাটেম্প্ট, এটা মনে রাখবা। হ্যাঁ, যে তুমি শর্টকাট ওয়ে ব্যবহার করছো মানেই এটা তোমাকে জীবনে ভোগাবেই ভোগাবে এক সময়। ঠিক আছে? আমি তো দেখতেছি আমার বন্ধুদের মধ্যে, ছোট বয় বড় ভাইদের মধ্যে দেখতেছি তো, যে ফার্স্ট ক্লাস পাওয়া স্টুডেন্ট, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে, কিন্তু তারা কিছু করতে পারছে না। ভাইভাতে যাচ্ছে, সেদিন একজন স্টুডেন্ট ইয়া করছে, স্যার আমি ভাইভাতে যাচ্ছি, কতগুলো ভাইভা দিলাম কিন্তু একটা পাস করতে পারিনি। কোন জায়গায় সমস্যা? স্যার আমি আমার একাডেমিক লাইফ থেকে যখন প্রশ্ন করতেছি আমি উত্তর দিতে পারছি না, কারণ আমি একাডেমিক লাইফে এগুলো পড়ি নাই অতটা। অল ইন ওয়ান বা স্টাডি গাইডের উত্তর ধরে যেহেতু পার করেছি, আমি আর বেসিক জায়গাটা বলতে পারছি না, বিধায় ও ভাইভাতে যখন এই প্রশ্নগুলো করা হচ্ছে আমি পারতেছি না। বুঝতে পেরেছো? ভাইভা থেকে ছুড়ে যাচ্ছে। কারণ তুমি যখন ভাইভাতে যাবা, ভাইবার জন্য যাবা, তখন তোমার একাডেমিক লাইফ থেকে তোমাকে প্রশ্ন করবেই। হুম। তো এই নিজেকে যদি তুমি শর্টকাট ওয়ে দ্বারা, হ্যাঁ, মানে হত্যা করে ফেলো সুযোগগুলোকে, তাহলে তোমাকে সাফার করতে হবে। পরিশ্রমীরা কখনো ব্যর্থ হয় না, ঠিক আছে? তো এই যে আর্নেস্ট হেমিংওয়ের একটা ইয়ে আছে, হ্যাঁ, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ঠিক আছে তো? এখনো পড়োনি, ওটা তোমাদের আছে কিনা জানি না, নাই মনে হয়, মাস্টার্সে আছে মনে হয়, সম্ভবত থাকতে পারে, আমার ঠিক খেয়াল নাই। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এখানে কি বলা হয়েছে? ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড, ঠিক আছে তো? মানুষকে কখনো পরাজিত করা যায় না, তাকে হয়তো ধ্বংস করা যেতে পারে, কিন্তু মানুষ কখনো পরাজিত হয় না, ঠিক আছে? এই জন্য তুমি নিজের কাছে যদি পরাজিত হয়ে যাও, তুমি শর্টকাট নিচ্ছ মানেই বুঝতে হবে তুমি পরাজিত হয়ে যাচ্ছ, ঠিক আছে? তুমি শর্টকাট নিচ্ছ মানে তুমি পরাজিত হয়ে যাচ্ছ। এই যে মনে করো আমি শীটটা তোমাদের জন্য রেডি করছি, এটা করতে কি আমার সময় লাগেনি বলো? আমি যদি জি তোমাকে স্যার। শীটটা না দিতাম তাহলে কোনো সমস্যা ছিল? আমি তো তোমাদের এটা ইন্ট্রোডিউস নাই করতাম, তাতে আমার কোনো সমস্যা ছিল? তুমি কি আমাকে ফি না, কম দিতা বলো? না স্যার। একই ফি দিতা, আমি তোমাদের বই থেকে পড়ে নিতে বলতাম বা ইয়া করতে বলতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে তোমার জন্য আমাকে পরিশ্রমটা করা দরকার, কারণ তুমি আমাকে টাকা দিচ্ছ, আমার টাকাটাকে তো কিছুটা হলেও পরিশ্রম করে বৈধ করতে হবে তো, নাকি? করতে হবে না? জি স্যার। এবং অবশ্যই আমি তোমাকে কোনো ভুল নির্দেশনা দিব না, যতটুকু পারবো জীবনের জন্য কাজে লাগার যে নির্দেশনা সেগুলোই দেওয়ার চেষ্টা করবো। এইটুকু হলো কথা, এইটুকু যেন আমি আমার তোমার কাছ থেকে পাওয়া টাকাটা যেন আমার অন্তত বৈধ করতে পারি। কারণ কি, আমি যখন হাসপাতালে ইয়াতে যাই, বুঝতে পেরেছো, তখন আমার মনে হয় কি জানো, যে আমি তোমাদের কাছ থেকে টাকাই নেব না। হ্যাঁ, আমি যখন হাসপাতালের ক্লিনিকে যাই, যখন ডাক্তার বা এদেরকে দেখি, হ্যাঁ, টাকার জন্য কিভাবে কি করতেছে, তখন তোমাদের কাছ থেকে যে আমি টাকা নিই, এটা আমার মাঝে মাঝে একটু কেমন জানি ইয়া লাগে, খারাপ লাগে।
লজ্জা লাগে, বুঝতে পারছো? তো আমি তো এই জন্য তোমাদের ফি একবার ইয়া করে তো কমাই দিলাম, 600 ছিল সেটা আমি 500 করে দিয়েছি নি বলো? হ্যাঁ, জি স্যার। আমি কিন্তু কমাই দিলাম যে না আমি নেবো না আমার তাদের কাছ থেকে। তো যাই হোক, এর জন্য বলতেছি যে নিজের দিক থেকে নিজেকে অন্তত ঠকাবা না, নিজের জায়গাটা, হ্যাঁ, নিজেকে বুঝে নিতে হবে, কারণ আলটিমেটলি তুমি একসময় একা হয়ে যাবা। এই একা মানে তোমার পরিবারের সাথে তুমি একা হবা, আর পরিবারও তোমাকে গুরুত্ব দিবে না যদি তুমি নিজেকে গুরুত্ব না দাও। পরিবারও কিন্তু একসময় গুরুত্ব দিবে না, পরিবারের কাছ থেকে কথা শুনতে হবে তোমাকে একসময়, সেই কথাগুলো যেন শুনতে না হয়। ঠিক আছে, নিজেকে পরিশ্রম করার সময় এটা পরিশ্রম করতে হবে, একসময় পরিশ্রম করার সময় আসবে না। ঠিক আছে, এই যে চাকরি করি, হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কিন্তু কোনো টেনশন নেই আমার, হ্যাঁ, ব্যয় করছি ইচ্ছা মতো, বুঝতে পেরেছো? কোনো টেনশন নাই। খাতা দেখতেছি তোমাদের যে পরীক্ষার খাতা, এ খাতা দেখলে টাকা আসে, ডিউটি করলে টাকা আসে, টাকা বিভিন্ন দিক থেকেই আসে। ঠিক আছে, কিন্তু এই দিকে যে টেনশনটা সেটা আমার মাথায় নাই। টেনশন যখন ছিল তখন তো দেখেছি স্টুডেন্ট লাইফে, যে মনে করো ব্যাপারটা এরকম হয়েছে, তোমাদের হয়তো বা বলেছি যে আমি অসুস্থ হয়ে গেছি, ওষুধ কেনার টাকা নাই, তা তোমাদের ম্যাডামকে পাঠিয়েছি আমি এক জায়গায় টিউশনি করাতাম, যে তার বাসায় যাও, গিয়ে টাকাটা নিয়ে আসো, ওষুধ কিনতে হবে। তো তারা কি বলেছে, ঠিক আছে, যে রোজা চলতেছে এখন, টিউশনির টাকাটা দিতে পারবো না, কারণ এখন আমাদেরকে ইয়া করতে হয়, কি জানো যে রোজার সময় ইয়া দাও না, ফিতরা না কি দাও, ওটা যেন কি হয়, হ্যাঁ স্যার। হ্যাঁ, রেজার তো না, হ্যাঁ, ফিতরের সময় ফিতরা দিতে হয়, ওখানে নাকি 1 টাকা দিলে 70 কত যেন সোয়াব হয়, এরকম কি যেন একটা বলতেছিল, আমি একটু মনে করতে পারছি না। তো ওরা ওইটা দিবে, আমাকে দিতে পারবে না, আমার ওটা খুব মনে আছে। ঠিক আছে, সে খুব কষ্ট পেয়েছিল, ফিরে এসেছিল, দিয়ে আরেক জায়গায় টিউশনি তার কাছ থেকে নিয়ে সে ওষুধ কিনে ডাব কিনে নিয়ে এসেছিল। ঠিক আছে, তো আমার শুধু মনে হয় আমার ছেলে মেয়েদেরকে যে পড়াবে তাকে আমি টাকা সবসময় অ্যাডভান্স দিব, তার জন্য অসুবিধা না হয়, বুঝতে পারছো? তো জি। হ্যাঁ, অনেক কিছুই মনে হবে, অনেক কষ্ট পেতে হবে, অনেক কিছু করতে হবে, এবং জীবনে জিদ তৈরি করতে হবে, কিন্তু কোনোভাবে শর্টকাট ওয়ে নেওয়া যাবে না। তোমার পড়ার দেরি হয়ে গেছে, তুমি ওই দিন রাতে ঘুমানো বাদ দিবা, নিজের গালে 2টা চড় দিবা যদি তোমার টার্গেট তুমি ফিল আপ করতে না পারো। নিজেকে শাস্তি দিতে হবে, নিজেকে পুরস্কৃত করতে হবে, বুঝতে পেরেছো? তাহলেই পারবা। আর বন্ধু চিনতে হবে কে তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছে আর কে খারাপ বুদ্ধি দিচ্ছে, কে তোমাকে শর্টকাট দেখিয়ে, হ্যাঁ, ফাঁদে ফেলতে চাচ্ছে, আর কে তোমাকে পরিশ্রম করতে বলতেছে, এগুলোকে বুঝে চলার চেষ্টা করবা। তোমাদের সাথে তো এটাই মনে হয় শেষ ব্যাচ হবে, আর কয়েক মাস নাকি, আর 3-4 মাস, জি তারপরে তো স্যার। তোমাদের জীবনে তোমরা জি স্যার। ইয়া করবা। অতএব আমি তো তোমাদের সাথে থাকতে পারলাম না, তোমরাও খুব কষ্ট করে আমার সাথে আছো, বাদ দিতে পারলে দিয়ে দিলে ভালো হতো, কিন্তু হয়তো তোমাদের কয়েকজনের জন্য আমি বাদটা দিতে পারছি না, কারণ কারণ তোমাদের ব্যাচ নিয়ে আমি খুবই, মানে কি বলবো, অন্যান্য ব্যাচের থেকে, মানে অন্যান্য ব্যাচ নিয়ে আমার এতটা ইয়া নাই, কিন্তু তোমাদের ইয়ার থেকে আমার খুব খারাপ লাগে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, কারণ তো যাই হোক, আমরা একটু পড়ার চেষ্টা করি। দ্য সান অলসো রাইজেস, থিমটা দেখে বুঝতে পারো, দ্য সান অলসো রাইজেস মানে কি, এখানে কি আশাবাদী কোনো কিছু বলছে না? বলো, জি স্যার। জি পৃথিবী স্যার। খালি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, তাই তো সূর্য আবার উঠবে, নতুন দিন আবার আসবে, হতাশার কোনো জায়গা নাই। ঠিক আছে, জীবনে, কিন্তু জীবনে লক্ষ্য নিয়ে এগিয়ে যেতেই হবে, এরকম একটা আমরা, মানে এখান থেকে একটা অর্থ উদ্ধার করতে পারি। হুম, অর্থ উদ্ধার করতে পারি। তো যাই হোক, আমরা গল্পটা যদি পড়ে থাকি তা দেখবো, আমরা গল্পটা একটু সামারি পড়বো সংক্ষেপে। তবে তার আগে আমাদের রাইটার সম্পর্কে একটু জেনে নিই। আর্নেস্ট হেমিংওয়ের, আমরা এর আগে মনে হয় কোনো নোভেল পড়ে নাই, পড়েছি? ফেয়ারওয়েল টু আর্মস আমাদের সময় ছিল, দ্য সান অলসো রাইজেস এটা ছিল না, ফেয়ারওয়েল টু আর্মস ছিল। তো এই গল্পটা পড়েছি, পড়ে যে জিনিসটা বোঝা গেছে যে মানুষ এখনকার, মানে পুরো আমাদের বর্তমান লাইফটাকে তুলে ধরেছে, বিশেষ করে ইয়ং জেনারেশনকে তুলে ধরেছে। এখন কি ইয়ং জেনারেশন কোনো কিছুতে কি, মানে ফিক্সড বা স্ট্যাটিক আছে, নাকি সব কিছুতে এক ধরনের উন্মাদনা, হ্যাঁ, বা একটা এলোমেলো ভাব, কোনটা আমরা বেশি দেখি এখনকার জেনারেশনের মধ্যে, বলো তো? মানে কোনো কিছুতে যেন তারা নিজেকে ধরে রাখতে পারে না, সেটা
পড়াশোনা বলো, অর্থনৈতিক কার্যক্রম থেকে বলো বা প্রেম বলো, কোনো কিছুতেই তারা যেন নিজেকে ঠিক রাখতে পারছে না। কেমন যেন একটা উত্তেজনার মধ্যে আছে, কোনো কিছু একটা যেন মানে পাওয়া না পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা পূরণ হওয়া না হওয়ার মধ্যে মানে তারা যেন ব্যালেন্স করতে পারছে না যে কি করা উচিত আর কি করা উচিত না। এই জায়গাগুলো বুঝে ওঠা খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং এই রাইটার যেহেতু সরাসরি প্রথম বিশ্বযুদ্ধের সাথে যুক্ত ছিলেন, দেখো তার জন্মটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের সাথে, তাই তো? হ্যাঁ। তো সেই বিষয়গুলোর সাথে যদি আমরা একটু খেয়াল করি, আচ্ছা এখানে সালটা একটু মিস্টেক আছে, দেখো 1899 প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তিনি দুটাই তো দেখছেন নাকি? হুম। জি জি স্যার। স্যার। হ্যাঁ, 1961-এ, তাই তো? একটা গুরুত্বপূর্ণ তারিখ আমাদের জন্য। এই সময় জন্মগ্রহণ করেছেন 1861 সালে, 1961 না, 1861 সালে জন্মগ্রহণ করেছেন। কে বলো তো? স্যার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি? হুম। আচ্ছা, বলছে আর্নেস্ট মিলার হেমিংওয়ে occupies a central enduring position in 20th century American and world literature. তো যাক, ওগুলো পড়ে তো আমাদের লাভ নেই, যেখানে মূল বিষয়গুলো সেটা আসি। যেটা আমরা বিশেষ করে দেখব যে দেখো, হিজ লাইফ ওয়াজ মার্কড বাই অ্যাডভেঞ্চার, ওয়ার, ট্রাভেল, পার্সোনাল ট্রমা অ্যান্ড ক্রিয়েটিভ ব্রিলিয়ান্স অফ অল হুইজ প্রোফাউন্ডলি শেপ ইজ লিটারি। তাহলে হচ্ছে এখানে কি অ্যাডভেঞ্চার, ওয়ার, ট্রাভেল অ্যান্ড পার্সোনাল ট্রমা, এগুলো তার। দেখো আমরা বিশেষ করে যে নভেলগুলো পড়েছি অধিকাংশই কি রাইটারের জীবনী থেকে নেওয়া না ঘটনাগুলো। জি স্যার। এই যে তুমি একটু দ্য লাইট হাউস বলো, তারপর হচ্ছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং বলো, তারপর হচ্ছে তুমি সানস অ্যান্ড লাভার্স বলো, কি অধিকাংশই দেখতেছি কি। তারপর হচ্ছে কি আমরা প্রাইড কি জানো, টেস অফ ডিয়ারভারভিল বলো, জেন আয়ার বলো, সবগুলোই কোনো না কোনোভাবে মনে হচ্ছে যেন রাইটারের ব্যক্তিগত জীবন থেকে গল্পগুলো নেওয়া। এখানে যেটা তিনি বলতেছেন, দেখো হেমিংওয়েজ ওয়ার্ক রিফ্লেক্ট দ্য মোরাল অ্যান্ড ইমোশনাল ক্রাইসিস, এখানে খেয়াল করো তাহলে, রিফ্লেক্ট দ্য মোরাল অ্যান্ড ইমোশনাল ক্রাইসিস অফ দ্য মডার্ন এজ, মডার্ন এজের। তাহলে তিনি যে সময় লিখেছেন সেইটাকে যদি মডার্ন এজ ধরে তিনি ক্রাইসিস তুলে ধরেন, তাহলে এখনকার কি অবস্থা বলো? এই সময় থাকলে তাহলে আরো তো তিনি মাথা খারাপ হয়ে যেত নাকি তার, বর্তমান সময় মানুষ দেখে। তিনি হ্যাঁ জি স্যার। মারাই গেছেন, তখনও পর্যন্ত আমাদের দাদা দাদি বা আমাদের বাবা মা তাদের হাজব্যান্ড ওয়াইফ হিসাবে ভালোই জীবনযাপন করে গেছে। কিন্তু এখন হলে কি অবস্থা হতো? যদিও এই গল্পের ভিতরে এখনকার আইডিয়াগুলো আমরা পাবো। দেখো পার্টিকুলারলি ইন দ্য আফটারমাথ অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো তার দেখো বলছে আর্নেস্ট হেমিংওয়ে জন্মগ্রহণ করেন, এত তার জন্মগ্রহণ নিয়ে আমার কোনো সমস্যা নাই, ওটা দেখবো না। এডুকেশন নিয়ে আমরা দেখবো না, তোমরা একটু পড়ে নিবা। এই জায়গায় একটু খেয়াল করো, দেখো ইন 1917 যখন সময়, তখন পৃথিবীতে একটা বড় ধরনের একটা যুদ্ধ চলছে না, প্রথম বিশ্বযুদ্ধ 1917 জি সালে, স্যার। 14তে শুরু হওয়া। হেমিংওয়ে began working as a reporter for the Kansas City Star. The newspaper's strict style rules emphasize brevity, accuracy, and simple language. Hemingway later acknowledged that this journalistic training profoundly influenced his prose style, teaching him to write with economy and discipline. ইত্যাদি যাও। When the United States entered the First World War, Hemingway volunteered as an ambulance driver. এটা খেয়াল রাখো। Farewell to Arms, এইটা যদি পড়ে থাকো তখন তার ব্যক্তিগত জীবনের সাথে রিলেটেড। দেখো তিনি একজন কি ছিলেন, অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন ফর দ্য রেড ক্রস, কারণ সেই সময় রেড ক্রস সেনাদের বা যারা আহত হয়েছে যুদ্ধ তাদের সেবার জন্য কাজ করতো। অ্যান্ড ওয়াজ সেন্ট টু দ্য ইটালিয়ান ফ্রন্ট ইন 1918. ডিউরিং হিজ সার্ভিস হি ওয়াজ সিরিয়াসলি wounded by an Austrian mortar shell, suffering multiple injuries. This experience brought him face to face with violence, death and human vulnerability at a young age. হ্যাঁ, যে মানুষের জীবন কত ভালনারেবল। হ্যাঁ। While recovering in a Milan hospital, Italy, he fell in love with a nurse. তার নাম হচ্ছে অ্যাগনেস ভন ক্রোস্কি, who later rejected him, যে তাকে রিজেক্ট করে। This emotional betrayal deepened his sense of disillusionment, মানে অনেক কিছুই তাকে ডিসইলিউশন করতেছে। The trauma of war and the collapse of romantic ideals became central themes in Hemingway's writing. War for him was not a heroic adventure, but a destructive force that exposed the fragility of human values. This insight would later find powerful expression in novels such as A Farewell to Arms and many of his short stories. এগুলোতে আমরা পাবো।
প্রেইজ প্যারিশ অ্যান্ড লস্ট জেনারেশন। দেখো এই যে লস্ট জেনারেশন বলতে কাদেরকে বোঝানো হয় বলো তো? হু আর দ্য লস্ট জেনারেশন? লস্ট জেনারেশন বলতে কাদেরকে বুঝি বলা যাবে? Some modern people. লস্ট জেনারেশন, হ্যাঁ, দেখি তো কি বলতে ব্যবহার করা হয় এখানে। দ্য লস্ট জেনারেশন রেফার্স টু দ্য কোহর্ট অফ ইয়ং পিপল, বিশেষ করে পার্টিকুলারলি আমেরিকান রাইটার অ্যান্ড আর্টিস্ট হু কেম অফ এইজ ডিউরিং, দেখো, অ্যান্ড আফটার ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট, মানে যারা ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টের কাছাকাছি বা আগে পরে এই সময়ে জন্মেছে। ফিলিং, কারণ তাদের অধিকাংশই কেমন ফিল করছে? ডিজিলিউশন, সিনিক্যাল অ্যান্ড স্পিরিচুয়ালি অ্যাড্রিফট ডিউ টু দ্য ওয়ার্ডস ডিভাস্টেশন অ্যান্ড দ্য কলাপস অফ ট্রেডিশনাল ভ্যালুজ। হ্যাঁ, এই জন্য তারাও ঠিক ওরকমটা বোধ করছে। কয়েন্ড বাই গার্টরুড স্টেইন অ্যান্ড পপুলারাইজড বাই আর্নেস্ট হেমিংওয়ে, তাহলে এই টার্মটা তৈরি করেছে হচ্ছে গার্টরুড স্টেইন নামে একজন ব্যক্তি, এবং এটা তার নভেলের মাধ্যমে পপুলারাইজ করেছে আর্নেস্ট হেমিংওয়ে। দ্য টার্ম ডেসক্রাইব আ জেনারেশন হুজ প্রি ওয়ার আইডিয়াল সিমড ইরিলেভেন্ট, লিডিং ম্যানি টু সিক মিনিং থ্রু হেডনিজম, রিভিলিয়ন অ্যান্ড এক্সপ্যাট্রিয়েট লাইফ ইন প্যারিস, প্রডিউসিং সেমিনাল মডার্নিস্ট লিটারেচার দ্য সান অলসো রাইজেস অ্যান্ড দ্য গ্রেট, দেখো, গ্যাটসবি। তো যাই হোক, এখানে যেটা বলা তাহলে হচ্ছে মানে লস্ট জেনারেশন মানে যারা নিজেদের মোরাল, তারপর হচ্ছে পলিটিক্যাল, ন্যাশনাল, এই কোনো আইডিয়ালই তারা ঠিক রাখতে পারছে না। ঠিক আছে? তো তারা যেন কেমন মানে উড়ো উড়ো ভাব, কোনো কিছুতে ফিক্সড না, নিজেকে, হ্যাঁ, সঠিক জায়গায় দাঁড় করানোর মতো আইডিয়া তাদের নেই। হ্যাঁ, এরকম একটা জেনারেশনকে লস্ট জেনারেশন বলে, যেটা এখনকার সাথে আরও বেশি খাটে। যদিও সেগুলো রাইটারদেরকে বোঝানো ছিল সেই সময়ে। দেখো বলছে কি, যে কোহর্ট অফ ইয়ং পিপল পার্টিকুলারলি আমেরিকান রাইটার্স অ্যান্ড আর্টিস্ট হু কেম অফ এইজ, যাদের বয়স হয়েছিল ডিউরিং, মানে ওই ইয়ং বয়সে পৌঁছেছিল যখন ওয়ার্ল্ড ওয়ার হচ্ছিল সেই সময়ে। তার মানে আর্নেস্ট হেমিংওয়ে নিজেকেও এর ভিতরে ইনক্লুড করেছেন, কারণ তারা সেই সময়ের মানুষের যে আদর্শ, চিন্তাভাবনা, ধর্ম, নীতি নৈতিকতাকে যেন ঠিকভাবে মানে ডিফাইন করা যাচ্ছে না যে মানুষ আসলে কী চাচ্ছে। তো এখনকার মানুষের ধর্ম, রাজনীতি, এখনও কি আমরা ঠিক আছি বলো তো? আমরা কি এখন নির্দিষ্ট করে বলতে পারি আমাদের কোনো শক্তি ক্ষমতা আছে আদর্শের? হুম না স্যার। আজ থেকে মানে আমরাও যখন চেঞ্জ। পাকিস্তান আমলে বাঙালি জাতীয়তাবাদ তৈরি হয়েছিল তখনও মনে হয় আমাদের ভিতরে যে আদর্শ ছিল এখন আর সেটা নেই। ঠিক আছে? তো মানে যে যে আদর্শের ছিল তারা সেটাকে জীবন দিয়ে মানতো, আর এখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এটা বোঝা যাচ্ছে না। যাচ্ছে বলো? দল চেঞ্জ করলে পারেই হঠাৎ করে তারাও দল চেঞ্জ করে ফেলতেছে, তাদের কোনো আদর্শ নাই, তারা শুধু জি এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে বেড়াচ্ছে। সবাই আওয়ামী লীগ, সবাই বিএনপি, হ্যাঁ, সবাই জামাত। সবাই জামা, শুধু সুযোগ যেখানে পাচ্ছে তখন সেখানে দৌড়ে চলে যাচ্ছে, কোনো আদর্শ নাই। হ্যাঁ, আদর্শ বলতে যেটা বোঝায় সেটা বর্তমান মানুষের নাই, সব ধান্দাবাজ, এইটা আছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আহ, তাই বলছে এখানে প্রেইজ, সরি বারবার প্রেইজ হচ্ছে কেন, প্যারিশ অ্যান্ড দ্য লস্ট জেনারেশন। দেখো, আফটার দ্য ওয়ার হেমিংওয়ে ব্রিফলি রিটার্ন টু দ্য ইউনাইটেড স্টেটস বাট সুন ফেল এলিনেটেড বাই আমেরিকান সোসাইটি। দেখো, আমেরিকান সোসাইটি তার ভালো লাগেনি। In 1921 he moved to Paris as a foreign correspondent from Toronto Star, তিনি যেহেতু সাংবাদিক ছিলেন। Paris at that time was the cultural capital of modernism, attracting artists, writers and intellectuals from across the world. Here Hemingway became part of a group of expatriate writers known as the Lost Generation. The term famously used by Gertrude Stein referred to a generation disillusioned by war, disoriented by the collapse of traditional values and searching for meaning in a fragmented world, যেটা আমরা ইয়াতে পাইলাম না, হ্যারি এফে কি বলো, তারা কি চাচ্ছে? জি আইডেন্টিটি খুঁজতেছে না? জি আইডেন্টিটি স্যার। খুঁজে পাচ্ছে না। জি স্যার। সে স্যার, হ্যারি এফের সাথেও যুক্ত না, মানে তাহলে সে কার সাথে যুক্ত, কি সে কোন জায়গায় সে ফিট হবে, নিজেকে মানাবে? ইন প্যারিস হেমিংওয়ে, যেমন আমাদের মাইকেল মধুসূদন দত্ত, তাই না? তিনি কি করেছিলেন? ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করলেন, ইউরোপে গেলেন, তিনি ভাবলেন মনে হয় কি করবে। আমাকে সবাই বলে, হ্যাঁ, যে তুমি তো ক্রিশ্চিয়ান, তুমি তো সহজেই বিদেশে চলে যেতে পারবা, তোমাকে তো হেল্প করবে। এটা কি কতটুকু সত্যি বলো? এটা কি হয়? হুম না স্যার। বলে কি আমাকে তারা গ্রহণ করবে বলো তো? স্যার। তারা কি আমার 14 গোষ্ঠী নাকি? হ্যাঁ, যার যার ওরা ধর্ম দেখে মানুষ বিবেচনা করে না, ওরা কোয়ালিটি গ্রহণ করে, বুঝতে পারছো?
জি স্যার। ওরা কোয়ালিটি গ্রহণ করে। সে ধর্মে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, তোমার কোয়ালিটি আছে, তুমি আমার দেশে আসো, তুমি নেতা টেতা ওইসব থেড়া বেড়া তোমাকে আমি আমার দেশে গ্রহণ করবো না। ঠিক আছে, ব্যাপারগুলো এরকম। হ্যাঁ, তো এক্ষেত্রে হ্যাঁ, যে ধর্মভিত্তিক একটা হয়তো ইয়া থাকে, যে বিশ্বাস থাকে বা ইয়া থাকে, গ্রহণ করে নেয় সহজে, সেটাও একটা বিষয়, কিন্তু মানুষ যেভাবে মনে করে আসলে ব্যাপারটা সেরকমটা না। বললাম তো, বাংলাদেশ থেকে খ্রিস্টান কতজন বিদেশে আছে আর অন্য ধর্মের কতজন আছে, তার পরিমাণ দেখলে বুঝতে পারবা। হ্যাঁ, তো সেটাই এখানে, যে ওই আমি ধর্মগ্রহণ করব, করে ওই ওই দেশে যাব, তারা আমাকে গ্রহণ করে হই হই করে নাচানাচি করবে, ওই ভাবার কোনো দরকার নাই। ইন প্যারিস, হেমিংওয়ে ইন্টারেক্টেড ক্লোজলি উইথ লিটারি ফিগার সাচ অ্যাজ দেখো গার্ট্রুড স্টেইন, এজরা পাউন্ড, ফিটজেরাল্ড স্কট, এই যে ফিটজেরাল্ড, তাতে স্কট ফিটজেরাল্ড অ্যান্ড জেমস জয়েস। জেমস জয়েসের কথা আমরা কোনটা পড়লাম জানো এর, বলেছি জেমস জয়েসের। জি স্যার, Arabic. হুম, Arabic. অ্যারাবি পড়েছিলাম তাই না। স্টেইন হেল্প রিফাইন হিজ প্রো স্টাইল হোয়াইল পাউন্ড এনকারেজ হিজ পোয়েটিক, যা বলে গেল। তো ডিউরিং দিস পিরিয়ড হেমিংওয়ে পাবলিশ 3 স্টোরিজ অ্যান্ড 10 পয়েমস, মানে তিনি যে গল্প ইয়াগুলো লিখেছেন। এছাড়াও আরেকটা কথা আছে, দ্য দিস ওয়ার্কস ইন্ট্রোডিউস হিজ ইনোভেটিভ আইসবার্গ থিওরি, এই থিওরিটার মাথায় রাখতে হবে, অফ রাইটিং অ্যাকর্ডিং টু হুইচ অনলি এ স্মল পোর্শন অফ মিনিং ইজ এক্সপ্লিসিটলি স্টেটেড। মানে কি আইসবার্গ থিওরি, আইসবার্গ মানে কি, আমরা যখন সমুদ্রে একটা আইসের ইয়া দেখতে পাই, খণ্ড দেখতে পাই, আসলে তার কতটুকু আমরা দেখতে পাই বলো, আইস তো ভাসে নাকি, হ্যাঁ। জি হ্যাঁ, তাহলে আইস হচ্ছে ভাসে। দেখো এই যে এটা যদি একটু খেয়াল করো, যে আমরা সমুদ্রে পানিতে আইসের যতটুকু দেখতে পাই তার থেকে বেশি অংশ কোথায় থাকে বলো, পানির নিচে থাকে। নিচে স্যার। তার মানে তিনি এইটা বোঝাতে চাইলেন যে আমি যে গল্প কাহিনী লিখবো, গল্প কাহিনীর টেকনিকটা হবে এমন যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা সারফেস লেভেলে খুব কম থাকবে, কিন্তু হিডেন মিনিং, ইমপ্লাইড মিনিং বেশি থাকবে। সেটা বোঝার জন্য ডিপ স্টাডি করতে হবে। সমুদ্রে যেমন কি পানির ভিতর ডুব দিলে বুঝতে পারবো যে আইস খণ্ডের কতটুকু অংশ পানির নিচে আছে। দেখো হ্যাঁ, তারপর দ্য আইসবার্গ থিওরি ফেমাসলি ইউজড বাই আর্নেস্ট হেমিংওয়ে ইজ আ রাইটিং টেকনিক হোয়ার অনলি আ স্মল পার্ট অফ আ স্টোরি, দ্য টিপ অফ দ্য আইসবার্গ ইজ শোন, while the majority of the meaning, emotion, and context remains submerged, implied, or hidden beneath the surface, requiring the reader to infer the deeper significance. তাহলে ডিপার সিগনিফিকেন্স যদি আমরা বোঝার জন্য না পড়ি, তাহলে আদৌ কি এই পড়াগুলো আমাদের কাজে লাগবে বা আমরা বুঝতে পারবো আদৌ? কাজ হবে কোনো? কোনো কাজই হবে না। না স্যার। হ্যাঁ, তাই বলছে ইটস অলসো ইমপ্লাইড ইন সাইকোলজি, নেগোসিয়েশন অ্যান্ড সিস্টেমস থিঙ্কিং। মূল কথা হলো, এই যে আমরা ইংরেজি সাহিত্য বা এগুলো যেটা বলছে, এগুলো হচ্ছে এক ধরনের ফিলোসফিক্যাল রাইটিং। এই ফিলোসফিগুলো যদি আমরা ডিপ স্টাডি না করি, শুধু সামারি পড়ে যাই, তাহলে কিন্তু এগুলো বোঝার মতো ক্ষমতা আমাদের কখনোই হবে না, বা এগুলো আমাদের কাছে কখনোই ভিতরে প্রবেশ করবে না। আর যেহেতু করবে না, তখন আমাদের জীবনে এটাই মনে হবে যে ইংরেজি সাহিত্য পড়ে কী লাভ হলো। যখন কোনো স্টুডেন্ট মনে করো আমার সামনে এই কথাটা বলে, তখন আসলে এটা কার ব্যর্থতাকে তুলে ধরা হয় বলো, যে স্যার ইংরেজি নিজের সাহিত্য ব্যর্থ। পড়ে কী লাভ হলো। হুম, ইংরেজি সাহিত্য পড়ে স্যার আমাদের কি হলো, কী লাভ হলো, এই কথাটা বলার মানেটা কি বলো। এটা স্টুডেন্টের মানে কতটুকু ফাঁকিবাজি সে করছে, তাই নয় কি, সেটা উঠে আসে না বলো। জি স্যার। জি স্যার। যে তুমি মানে যে জিনিসটাতে ডুব দিলে তুমি পুরো ডুবে যাবা, সেই জায়গায় তুমি এসে বলতেছো স্যার এখানে তো বেশি পানি নাই। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে তুমি পানির ভিতরে পা ডুবাওইনি। অতএব এই কথা যেন কোথাও বলো না। যদি কেউ এইগুলো সম্পর্কে জানে, তাহলে বলবে যে তুমি কতখানি ফাঁকিবাজি করেছো। ঠিক আছে, যে ইংরেজি সাহিত্য পড়ে কী লাভ হলো, কোনো কিছু পড়েই তোমার জন্য লাভ হতো না। তুমি মেডিকেল পড়লেও তোমার দ্বারা লাভ হতো না, কারণ তুমি তো সেই মেডিকেল বা ওখানে তো যাওয়ার ক্ষমতাই তোমার হয়নি। যতটুকু বা তোমার হাতের কাছে নিয়ে এসে দেওয়া হয়েছিল যে তুমি অন্তত এটা করো, সেটুকুও তুমি যোগ্যতা রাখোনি ওইটুকু হাত দিয়ে হ্যান্ডেল করার মতো, যে তুমি একটু হ্যান্ডলিং করবা, একটু জানবা, একটু বুঝবা, সে যোগ্যতাও তোমার হয়নি। তা তুমি আবার ইংরেজি সাহিত্যের যোগ্যতা তুলতে আসছো, হ্যাঁ, যেখানে সারা বিশ্বের মানুষ এটাকে নিয়ে কি করছে বলো, রয়্যাল সাবজেক্ট হিসাবে, মানে এটাকে পড়তে পারলে তারা জীবন ধন্য মনে করে। আর তুমি পড়ে বলতেছো স্যার এটা পড়ে কি হলো বলো, কতখানি ব্যর্থ তুমি যে তুমি এই প্রশ্ন এই কথাটা বলতেছো। ঠিক আছে, সেই
ডায়মন্ডের ইয়া পাওয়ার পর বলছে আমার হাতে একটা আমি কাঁচের খণ্ড পেয়েছি, কাঁচের খণ্ড ভাবতেছো ডায়মন্ডকে, তাহলে ওটা কি ওই ডায়মন্ডের দোষ? বলো। না স্যার। হ্যাঁ, এটা তোমার অভিজ্ঞতার দোষ, এটা তোমার অন্তর্দৃষ্টির সমস্যা, তোমার গভীরতার সমস্যা, যে তোমার অভিজ্ঞতা নাই। এরকম একটা গল্প আছে, ইয়াতে পড়েছিলাম, তোমার হচ্ছে ইউ ক্যান উইন, ইউ ক্যান উইন, এরকম আছে না একটা, তুমিও জিতবে, এরকম একটা ওইখানে গল্পটা আছে, একটা পড়েছো কিনা জানি না তোমরা। তার ঠিক সে আইসবার্গ থিওরির এই ব্যাপারটা বলছে, যে তার রাইটিংটাতে তিনি এই থিওরিটা বা টেকনিকটা ব্যবহার করেছেন। অ্যাকর্ডিং টু হুইচ অনলি আ স্মল পোর্শন অফ মিনিং ইজ এক্সপ্লিসিটলি স্টেটেড হোয়াইল দ্য ডিপার অ্যান্ড ইমোশনাল অ্যান্ড সিম্বলিক সিগনিফিকেন্স রিমেন্স ইমপ্লিসিট। দিস মেথড রিকোয়ার্ড অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম রিডার, অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে হবে, অ্যান্ড মার্ক আ র্যাডিক্যাল ডিপার্চার ফ্রম ট্রেডিশনাল ন্যারেটিভ টেকনিক। হ্যাঁ, তো যাই হোক, ব্রেক থ্রু অ্যাজ আ নভেলিস্ট, তিনি কবিতা লিখেছেন, তিনি শর্ট স্টোরি লিখছেন, কিন্তু তিনি নভেলিস্ট হিসাবে সবচেয়ে খ্যাতি অর্জন করেছেন। হেমিংওয়েজ ফার্স্ট মেজর নভেল দ্য সান অলসো রাইজেস, এটা হচ্ছে তার ফার্স্ট নভেল। ইস্টাবলিশ হিম অ্যাট আ লিডিং ভয়েস অফ মডার্ন লিটারেচার। তুমি একটা জিনিস চিন্তা করো, যে তার জন্ম হচ্ছে কত সালে? 1899, তাই তো? 1899। আর তিনি নভেলটা প্রকাশ করেছেন কত সালে? 1926। তাহলে তখন তার বয়স কত বলো? স্যার 27 বছর। 27 বছর বয়স। আমাদের তোমাদের বয়স কত? স্যার 25। হ্যাঁ, 25, মোটামুটি তার কাছাকাছি। আর আমার তো মোটামুটি আরও মোটামুটি 10 বছর প্রায় পার হয়ে গেছে। তো এই যে রাইটিংটা, এটা পড়ারই ক্ষমতা রাখি না আমরা, ঠিক আছে? তো এটা পড়ে বোঝারই ক্ষমতা রাখি না। আর সে অলরেডি ওই বয়সে এটা লিখে ফেলেছে, 27 বছর বয়সে, ঠিক আছে? তাহলে তার চিন্তাভাবনার লেভেল, তার লিঙ্গুইস্টিক ব্যাপার, তার ইমাজিনেটিভ পাওয়ারটা ভাবো তো। মানে তাকে মানে স্পর্শ করার ক্ষমতা কি আমাদের আছে বলো? না স্যার। তার চিন্তা ভাবনার লেভেল, সে কিভাবে বিষয়গুলোকে চিন্তা ভাবনা করে লিখেছে, তার আগে তো অনেক কিছুই লিখছেন তিনি। তাহলে তাদের যোগ্যতাকে যদি আমরা এখন প্রশ্নবিদ্ধ করি, তাহলে এটা কার যোগ্যতার প্রশ্ন হয় এখানে বলো? তাদের না আমাদের? স্যার আমাদের নিজের। আমাদের নিজের। যে আমরা যে এখনো ইংরেজিতে একটা দুটো তিনটা সেন্টেন্স বলতে পারি না, সে হচ্ছে এরকম রাইটারদেরকে প্রশ্নবিদ্ধ করে। বুঝতে পারছো কি যোগ্য সম্পন্ন মানুষ আমরা, যে এরা কি লিখেছে এসব আজে বাজে, বুঝো না? যারা একটা ছোট গল্প, কেন একটা ছোট অনুচ্ছেদ লিখতে দিলে আমরা লিখতে পারবো না? পারবো? লোডশেডিং এর উপরে একটা প্যারাগ্রাফ লিখতে দিলে পরে সেটা লিখতে গেলে আমাদের মুখস্থ করতে হবে, নাকি? মুখস্থ করতে হবে না? আর সেই জায়গায় আমরা এদের রাইটিংকে প্রশ্নবিদ্ধ করতেছি। হ্যাঁ, তো যাই হোক, আমরা অতিমাত্রা জ্ঞানী, বুদ্ধিমান। Set among American and British expatriates in Paris and Spain, the novel portrays a generation spiritually wounded by the First World War. The protagonist হচ্ছে জেক বার্নস, suffers from a war injury that symbolizes both physical and emotional impotence. তাহলে এটা কাকে নির্দেশ করছে? দেখো তো, জেক বার্নস সাফার ফ্রম আ ইনজুরি, তাহলে ইনজুরিটা কে পেয়েছিল? আমাদের রাইটার পাইনি নিজে? জি স্যার। The novel explored themes of alienation, aimlessness, এই যে তা খেয়াল করো, alienation, aimlessness, moral emptiness, and the search for meaning. হ্যাঁ, through pleasure, travel and ritual, particularly bull fighting. আমরা তো জানি যে ইটালি, ফ্রান্স বা স্পেনে বুল ফাইটিং খুব হয়। হেমিংওয়েজ রেস্ট্রেইন প্রোজ অ্যান্ড রিয়েলিস্টিক ডায়ালগ, ওটা আমাদের দরকার নেই। তারপর হচ্ছে আ ফেয়ারওয়েল টু আর্মস, এটা একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল, দেখো, ইজ আ ডিপলি পার্সোনাল অ্যান্ড সেমি অটোবায়োগ্রাফিক্যাল নভেল ইন্সপায়ার্ড বাই হেমিংওয়েজ ওয়ার টাইম এক্সপিরিয়েন্স ইন ইটালি, ঠিক আছে? দেখো, ইট টেলস দ্য ট্র্যাজিক লাভ স্টোরি অফ ফ্রেডেরিক হেনরি, অ্যান আমেরিকান অ্যাম্বুলেন্স ড্রাইভার, অ্যান্ড ক্যাথরিন বার্কলি, আ ব্রিটিশ নার্স। দ্য নোভেল প্রেজেন্টস ওয়ার অ্যাজ আ কেওটিক, মিনিংলেস অ্যান্ড ডিস্ট্রাকটিভ কন্ট্রাস্টিং শার্পলি উইথ রোমান্টিক আইডিয়াস অফ হিরোইজম, যেটা অনেকটা ওই আর্মস অ্যান্ড দ্য ম্যানের মতো, ঠিক আছে? তো যেখানে ওয়ারকে কি একদল কি হিসাবে দেখতেছে? হিরোইজম হিসাবে দেখতেছে, না রোমান্টিক আইডিয়াল হিসাবে দেখতেছে। জি স্যার। কিন্তু যে হচ্ছে বাস্তবতা দেখতেছে, সে কি বলছে বলো? আচ্ছা, তাই বলছে দ্য হেমিংওয়ে কোড হিরো। এখানে একটু খেয়াল দেখো, কোড হিরোটা কি, মানে কয়েকটা থিওরি আছে এখানে, আইসবার্গ থিওরি কথা, তারপর লস্ট জেনারেশন, কোড হিরো,
এই ওয়ার্ডগুলো একটু খেতে হবে। দ্য ওয়ান অফ হেমিংওয়েজ মোস্ট সিগনিফিক্যান্ট লিটারেরি কন্ট্রিবিউশন ইজ দ্য কনসেপ্ট অফ দ্য কোড হিরো। এটা আবার কি জিনিস? দিস ক্যারেক্টার লিভস বাই আ পার্সোনাল কোড অফ অনার ইন আ ওয়ার্ল্ড অফ দেখো ওয়ার্ল্ড ডিভয়েড অফ মোরাল সার্টেনটি। মানে কোড হিরো হচ্ছে সেই যেখানে মানুষের মধ্যে এখন মোরালিটি নেই, যেখানে সে অন্তত তার নিজস্ব ব্যক্তিগত কোড অফ অনার নিয়ে চলতে পারে, সেই মানুষটাকে বোঝানো হয়েছে। দ্য কোড হিরো এক্সিবিটস কারেজ, সেলফ ডিসিপ্লিন, স্টোইসিজম অ্যান্ড গ্রেস আন্ডার প্রেশার। মানে চারিদিকে যেখানে ইনডিসিপ্লিনড, চারিদিকে যেখানে ইমোরালিটি, চারিদিকে যেখানে মানে কি বলবো ডিসিপ্লিনহীনতা রয়েছে, সেখানে যে ব্যক্তি তার এই বোধগুলো নিয়ে চলতে পারে। হি ডাজ নট সিক কনসোলেশন অর ইলিউশনস বাট কনফ্রন্টস লাইফস হার্শ রিয়েলিটিস উইথ ডিগনিটি। মানে বাস্তবতাকেও সে মর্যাদার সহিত গ্রহণ করে। এক্সাম্পলস অফ দ্য কোড হিরো ক্যান বি ফাউন্ড ইন ক্যারেক্টার সাচ এস জ্যাক বার্নস, ফ্রেডেরিক হেনরি, তারপর হচ্ছে রবার্ট জর্ডান, সান্তিয়াগো হচ্ছে ওই যে তোমার দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। হ্যাঁ, এরা যে তারা বিপরীত প্রতিকূল অবস্থার মধ্যেও তারা তাদের নীতি নৈতিকতা ধরেই টিকে থাকার চেষ্টা করেছে। থ্রু দেম হেমিংওয়ে এক্সপ্লোরস হাউ ইন্ডিভিজুয়ালস ক্যান মেনটেন ইন্টিগ্রিটি ইন এ হস্টাইল অ্যান্ড ইনডিফারেন্ট ইউনিভার্স। হ্যাঁ, এই জায়গাটা অধিকাংশ মানুষ ইনডিফারেন্স হবে, অধিকাংশ মানুষ নীতি নৈতিকতা মানবে না, কারণ চারিদিকে নীতি নৈতিকতাহীনতা, সেখানে আমি কেন একা মানতে যাব? নিজেকে বোকা বোকা মনে হবে। ঠিক আছে তো, যে আমি সবাই মানতেছে না, আমি কেন একা মানব? ঠিক আছে তো, কিন্তু এই জায়গাতে এটা ধরে রাখাটাই হচ্ছে নিজস্ব একটা শক্তি বা ক্ষমতার ব্যাপার। তারপর হচ্ছে লেটার নভেলস অ্যান্ড পলিটিক্যাল এনগেজমেন্ট ফর হুম দ্য টেল, এগুলোর আমি পড়ছি না। দেখো ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটা দেখো দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ আ হেমিংওয়েজ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। দ্য নভেলা টেলস দ্য স্টোরি অফ সান্তিয়াগো, অ্যান এইজিং কিউবান ফিশারম্যান হু ব্যাটল আ জায়ান্ট মার্লিন ফার আউট অ্যাট সি। যেখানে এই কথাটা দেখো, আ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। হ্যাঁ, এক্সপ্রেস দ্য এসেন্স অফ হেমিংওয়েজ কোড, যে মানুষকে ডেস্ট্রয় করা যেতে পারে, কারণ ডিস্ট্রাকশনটা নিজের গ্রহণ না, কিন্তু ডিফিট করা যাবে না, কারণ সে স্ট্রাগল করেই যাবে, সংগ্রাম করেই যাবে তার প্রতিকূল পরিস্থিতির মধ্যে। তো যাই হোক, তাহলে আমরা এখানে হেমিংওয়ে সম্পর্কে কিছু জানলাম, তার স্টাইলের সম্পর্কে কিছু থিওরি ইত্যাদি জানলাম। তো সান অলসো রাইজেস এর পিছনের যে ব্যাকগ্রাউন্ড, যে কাহিনীটা, আমরা সেটা একটু দেখে আসি। দেখো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, প্রথমত কেন মানুষ এমনটা হচ্ছে। দ্য ইম্প্যাক্ট অফ ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দ্য সান অলসো রাইজেস is the First World War. The war caused unprecedented destruction, resulting in millions of deaths and the collapse of long-held beliefs in progress, heroism and religion and moral order. দেখো আমরা করোনার মুখোমুখি হয়ে আসলাম, তাই না? করোনার সময় কেমন হয়েছিল বলো? সবাই খুব ধার্মিক হয়ে গেছিল না? জি স্যার। হ্যাঁ, সবাই খুব ধার্মিক হয়ে গেছিল। হ্যাঁ, ধর্মকর্ম আমরা খুব বেশি করতেছিলাম। তারপরে করোনা যখন শেষ হয়ে গেল, তখন কেমন হলো? সবাই আগের মতো। হ্যাঁ, তার থেকে আরো বেশি খারাপ হয়ে গেলাম আমরা, নাকি? আরো বেশি খারাপ হয়ে গেল। তখন ভাবলাম দূর, করোনা তো একটা সামান্য ঘটনা মাত্র, অতএব ওটা দিয়ে কিছু করার নেই। হ্যাঁ, সামান্য একটা ঘটনা মাত্র। স্যার করোনার সময় তো স্যার কতজনের স্যার এই যে অবৈধভাবে স্যার ব্যবসা করে স্যার অনেক টাকা ইনকাম করলো স্যার, বেশি লাভে স্যার পণ্য বিক্রি করলো। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার আমি স্যার স্যার একটা মাস্ক মাস্কের দাম, কিনেছিলাম স্যার 80 মাস্কের টাকা দাম দিতে। বেড়ে কত হয়ে গেছিল? তারপরে যে এক চিকিৎসাতে একটা করলো না। মাস্ক এত টাকা। কি বলা যাবে বলো, কি বলা যাবে? স্যার ওই জন্য আমার বাবা এখন মাস্ক সব সময় ঘরে কিনে রাখে, যাতে কোনো দরকার পড়লে দাম না বাড়ে। কতদিন রাখবা তুমি বলো? এক সময় তোর টাইম নষ্ট হয়ে যাবে না? অনেক অনেক কিনে রাখে, টাইম শেষ হওয়ার পরে আবার কিনে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, যাক, খুব ভালো কথা। স্যার আপনার হাসি শুনে পাশ থেকে আমার মেয়েও হা হা করে হাসতেছে। তাই না? ভালো তো। হ্যাঁ, যাক। স্যার আমাদের পিচ্চি বোনু ভালো আছে? হ্যাঁ, ভালোই আছে, তোমাদের দোয়াই। ওকে, ওই জন্যই তো, ভালো না থাকলে আমাকে পাইতে এরকম বলো। না স্যার, না স্যার। দেখো, স্যার বনুর মাথার চুলগুলো সুন্দর হয়েছে। হ্যাঁ, বিশাল ব্যাপার। হ্যাঁ,
ওটাই হয়েছে, সে নাক মুখ সব ঢেকে যাচ্ছে মনে হচ্ছে, বুঝতে পারছো, বড় হয়ে যাচ্ছে, মানে কাটাকাটি ছিঁড়ের মতো হচ্ছে না তো। হ্যাঁ, আমি আমার মাকে দেখাচ্ছি যে দেখো মা কত বড় চুল হয়েছে। আচ্ছা, তাই বলছে দেখো, ফর ম্যানি ইয়ং মেন অ্যান্ড উইমেন হু সার্ভাইভ দ্য ওয়ার ট্রেডিশনাল ভ্যালুজ অ্যাপিয়ার্ড হলো অ্যান্ড মিনিংলেস। হ্যাঁ দেখো, তুমি এখন আমেরিকা যদি, হ্যাঁ আমেরিকা মনে করো বা ইসরায়েল মনে করো যেভাবে ফিলিস্তিনিদের মানে হত্যা করলো, ধ্বংস করলো, তারা যদি আবার ধর্ম প্রচার করতে আসে তাহলে কেমন হবে বলো তো? চোরের মুখে রাম নাম কথা আছে না একটা, হিন্দু হিন্দু ধর্মের বিশেষ জি কথা, স্যার। তো এরকম হচ্ছে না, বলো। সেটাই একটু হাসলাম একটা ইয়া দেখে, ফেসবুকে একটা পোস্ট দেখে, ঠিক আছে। স্যার, ট্রাম্প বলে যে আমি এতগুলো যুদ্ধ বন্ধ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ও যুদ্ধ করে যুদ্ধ বন্ধ করতেছে, বুঝতে হবে না যে মনে করো আমি মনে করো যুদ্ধ এতগুলো শুরু করেছিলাম, দিয়ে যুদ্ধগুলো আমি বন্ধ করছি, তাহলে তো বলতে পারবো যে আমি এতগুলো যুদ্ধ বন্ধ করছি নাকি। স্যার, নোবেল পুরস্কার চাচ্ছে। হ্যাঁ অবশ্যই তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, যে অনেক যুদ্ধ সে বন্ধ করেছে, কারণ যুদ্ধ শুরু না করলে তো যুদ্ধ বন্ধ করার কিছু থাকতো না, এই যে নোবেল পুরস্কার দেওয়া উচিত। তো যেটার জন্য হাসছিলাম, যেটা বলছিলাম, মেহেরপুরের গাংনী থানাতে ফেসবুকে দিয়েছে যে কোনো এক শিবির নেতা কট পরকিয়াতে। স্যার আমাদের বাড়ির কাছে। ওই তো, তুমি তো গাংনীর আছো, হ্যাঁ, তার শিবির নেতা কট খেয়ে গেছে, ঠিক আছে, তো এটা দেখে হাসলাম, এই যে তো পড়াচ্ছিলাম অবাক আর হাসছিলাম, ঠিক আছে, যে এটাই তো হচ্ছে নাকি, এটাই তো লস্ট জেনারেশন, যে দাঁড়িয়ে স্যার আছে। আমাদের ভাই হচ্ছে স্যার, একই স্কুলে পড়েছি আমরা। হ্যাঁ তাহলে তো বিপদ। আচ্ছা যাও, তাহলে এই যে ব্যাপারগুলো, আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি, তাহলে ওই ব্যক্তি যে ধর্ম মানে, ধর্মকে ফলো করে, তার মুখে কি ধর্ম মানাবে বলো? হুম, নিশ্চয়ই মানাবে না তো। স্যার মুখ ভর্তি দাড়ি। হ্যাঁ সেটা তো যে ভিডিও সহ দিয়েছে, ওটাই ইয়াতে দেখালো, সেই জন্য আমি হাসলাম, যে এটাই তো আমাদের পড়ার সাথে যাচ্ছে নাকি। এটাই তো হচ্ছে। স্যার, আমাদের মন্দিরের যে পুরোহিত তার দুইটা বউ, একটা ভারতে করে আসছে, বাংলাদেশেরটা জানে না, আবার তার মেয়ে অন্য ধর্মাবলীর সঙ্গে বিয়ে করছে, তার নাতি ছেলেও তাই, সে আমাদের মন্দিরের পুরোহিত, যাক যাক যাক, ধর্ম নিয়ে জ্ঞান দেয় 2 বেলা। এটা হচ্ছে জাস্ট একটা চাকরি। হ্যাঁ আমি এখন মনে করি যে ধর্মীয় ক্ষেত্রে যারা আছে, হুজুর পাদ্রী বা আমাদের রিয়াজ পুরোহিত যাই বলো না কেন, এটা একটা চাকরির ক্ষেত্র, তারা চাকরি করতেছে। আমরাও তো জানি, আমাদের বিশ্বপ পাদ্রীর বিষয়ে আমরা জানি না কত ধরা খাচ্ছে, কি করতেছে না করতেছে, কেউ কারো কিছু বলছে, সবাই সবাই চাকরি করে যাচ্ছে, আমি আমার চাকরি করছি, তারা তার চাকরি করতেছে, বুঝো না। এই তো মানে এখানে কোনো নীতি নৈতিকতা আদর্শ এসবের ওগুলো কথাবার্তা উদায়, ওসব কথাবার্তা চলে না, ওগুলো ডিকশনারি থেকে বাদ দেওয়া উচিত, ওগুলো চলে না সমাজে, ওগুলো বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে একটু মুখে নিয়ে আসতে স্যার, হয়। আমার মনে হয় যে আধ্যাত্মিক ভাবে যারা এগিয়ে ওনারা হয়তো প্রকাশ্যে আসেন না। হুম হুম, আসবে কিভাবে, আসার মতো তো সেই পরিবেশ নাই, তুমি আসাতে পারবা বলো? হ্যাঁ, তারা তো সেই জায়গায় প্রকাশই করতে পারবেন না নিজেদেরকে। আর এটার পরিমাণটা খুবই কম, খুবই কম, মানে খুঁজে পাওয়া খুব মুশকিল বর্তমান সমাজের সাথে মিল রেখে। কারণ মনে করো যদি কোনো প্রিস্ট এই কথা বলে, যদি কোনো প্রিস্ট এই কথা বলে যে, মনে করো তোমাকে আমি বলতেছি যে আচ্ছা এই যে আমি মনে করো ওই যে কলার কবিতাটা পড়ছিলাম না, কলার কবিতাটা পড়ছিলাম না, জি স্যার। স্যার, হার্ভার্টের। হ্যাঁ হার্বার্ট, উনি তো প্রিস্ট ছিলেন। তা আমার পরিচিত একজন, আমার স্টুডেন্টেরই বাবা ছিল, সেও একজন প্রিস্ট ছিল, তখন এই কবিতা পড়ার আগেই আমি ওই কথা যখন বললো, তখন এই কবিতাটা পড়তে গিয়ে আমার ওনার কথা মনে পড়েছিল পুরো। তো উনি বলেছিলেন যে মিলন, এই যে আমি প্রিস্টে চাকরি করতেছি, বেতন কম, হ্যাঁ, মানে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য কিছু পাচ্ছি না। আচ্ছা আমরা কিসের আশা এগুলো করতেছি? আমি তো স্বর্গের আশা করতেছি, তাই না? তা মনে করো মৃত্যুর পরে দেখলাম এসব স্বর্গ নরক বলে কিছু নাই, তাহলে এই পুরো পৃথিবীতে আমার জীবনটা লস হয়ে গেল না? বুঝতে পারছো? স্যার, কথায় লজিক আছে। হ্যাঁ লজিক। স্যার, আর যদি স্বর্গ নরক থাকে আর কেউ মানে না, সে তার বেশি ক্ষতি নাকি যে মানলো তার বেশি সে তো ক্ষতি? এখনকার জগতের কথা ভাববে, পরের জগৎ সম্পর্কে কেউই তো, মানে সে যে ধর্ম পড়াচ্ছে, মানে ধর্ম বোঝাচ্ছে, সে তো ওই বিষয়গুলোর ভিতরে জানে, ওর সাথে রিলেটেড মানুষগুলোকে সে কিন্তু চেনে, এবং প্রত্যেকেই একই রকম, যারা উপর লেভেলে তারা তো টাকা পয়সা মারে, তো সেই হিসাবে তার সন্দেহটা হচ্ছে এই, ঠিক আছে, যে আমরা ধর্ম নিয়ে কাজ করতেছি অথচ আমরাই এগুলোর সাথে জড়িত, তাহলে ধর্মের ব্যাপারটা আসলে আমার, উনি বলতেছেন ধর্মের ব্যাপারটা নিয়ে আমার যথেষ্ট আপত্তি। কারণ
ধর্মটা কি, মানে ধর্মটার যে একটা মানে আইডিয়াল, এটা যারা প্রচার করতেছে তারা মানছে না, কিন্তু তারা অন্যকে প্রচার করাচ্ছে যাদেরকে তারা জোর করে মানাচ্ছে। মানে স্বর্গ নরকটা যেন এদেরকে উইল করে দেওয়া হয়েছে যে তোরা এখন এটা নিয়ে বিজনেস করে খা, স্বর্গ নরক দেখাবি আর মানুষকে ভয় দেখাবি, মানুষ তোমাদের টাকা পয়সা দিবে, তোমরা এইভাবে একটা সমাজ চালাবা, একটা নেতামি করবা, একটা এইভাবে করবা। ব্যাপারগুলো এরকমভাবে যখন তিনি বললেন তখন মনে হইলো যে আসলে তাহলে কাদেরকে দিয়ে কি করাচ্ছি আমরা, বলো? বুঝতে পারছো? তা আমাদের শিক্ষকতা লেভেলে এরকম হচ্ছে না? টিচিং যারা দিচ্ছে, টিচার এই ধরি এগুলো পড়ে লাভ নাই, এ পরীক্ষায় আসবে না, তো এটা কি একটা শিক্ষকের কথা হতে পারে? বলো, এটা পড়ে লাভ নাই, এটা পরীক্ষায় আসবে না, তাহলে সিলেবাসে কেন দিল? তোমাকে তো কিছু শেখানোর জন্য বা কিছু আদর্শের জন্যই এটা দেওয়া হয়েছিল নাকি? কিন্তু যখন আমি বলছি এটা পড়িস না, এটা পরীক্ষা আসবে না, এটা পড়, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে, এবং এতটুকু পর এই কোশ্চেনটা পর, এটা পর, পুরোটা পড়ে লাভ নেই, অল ইন ওয়ান পড়ো বা হচ্ছে সামারি পড়ে যাও, এটা দিয়েই চলে যাবে আর কি। তাহলে আমি যে সিলেবাসের মাধ্যমে একটা মানব সমাজ তৈরি করতে চেয়েছিলাম, যে আমার এতজন স্টুডেন্ট এই সাবজেক্টগুলো পড়বে, পড়ার পর তারা এই বোধটা ডেভেলপ করবে এবং এই বোধ দিয়ে তারা সমাজটাকে পরিচালনা করবে, তাহলে সেই বোধ কি তাদের মধ্যে ডেভেলপ হচ্ছে? বলো। না স্যার। তখন এখন না, যার কাছে স্যার। ডেভেলপ হচ্ছে না, মনে করো তুমি একজনকে দায়িত্ব দিয়েছো, যাকে তুমি শিখিয়েছো হচ্ছে কিভাবে মুরগিকে টিকা দিতে হয়, তাই তো? তাহলে সমাজে তার কাজ হলো কি, যে মুরগির যাতে রোগ না হয় মানুষের বাড়িতে গিয়ে মুরগিকে টিকা দিয়ে মুরগি ঠিক রাখবে। কিন্তু সে তো পড়েইনি ঠিক মতো, কিন্তু সে মুরগির ডাক্তার হয়ে গেছে, এখন তার কাছে কি মুরগি বাঁচবে? বলো। হুম না স্যার। না স্যার। মুরগি তো বাঁচার কথা না, মুরগি তো মরবেই। তাহলে এটাই হচ্ছে যে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আদর্শ নিয়ে, সে আদর্শ তো ডেভেলপ হয়নি। আমার এই যে হুজুর বা পাদ্রী পুরোহিত কারা হচ্ছে? আমরা স্টুডেন্টরাই তো হচ্ছি নাকি, যারা আমরা পড়াশোনা করেছি ফাঁকিবাজি করে, করছি না? বলো। দিয়ে তারাই তো আবার আমরা ধর্ম পড়তেছি, ধর্মীয় দায়িত্বে যাচ্ছি, ধর্ম লাইন যাচ্ছি, দিয়ে কি কি করতেছি? আমরাই ধর্ম প্রচার করতেছি। বিশেষ করে খেয়াল করো, এই যে পরীক্ষার হলে যখন ডিউটি দিই, সবচেয়ে ডিস্টার্ব করে কারা জানো? সবচেয়ে ডিস্টার্ব করে কোন মেয়েরা, কোন মেয়েগুলো? হিজাব পরে স্যার মুখ টুক যারা বাদাস মুখ থাকে। ঢেকে থাকে, হিজাব পরে থেকে, তাদের দ্বারা খুবই ডিস্টার্ব হই আমরা, কারণ তারা ওই ভিতরে ভিতরে কথা বলে। ঠিক আছে, তাদের মুখ দেখাতে গেলে ধর্মীয় ইয়াতে আঘাত লাগবে, কিছু তো বলা যাবে না, কিন্তু তারা আবার ওইটাকে ম্যানিপুলেট করতেছে, মানে সুবিধা হিসাবে নিচ্ছে। বুঝতে পেরেছো? স্যার, আমার বেবি যখন ছোট, পরীক্ষা দিয়েছি, ওকে নিয়ে যাইতাম, হুম তো আহ, 1-2 ঘন্টা পর পর আসতাম ওর কাছে। আর যাদের বেবি ছিল ওরাও আসতো, ওরা এসে বই দেখতেছে। হুম 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 ওই যে সুযোগটা নিচ্ছে ওখানে। ঠিক আছে, তাহলে কি করবা বলো? তা যাই হোক, স্যার, আমাকে সুযোগ দিলেও আমার তো কৃতজ্ঞ থাকা হ্যাঁ উচিত। আর সেটা তারা অন্য কাজে লাগাচ্ছে, তাহলে কি করবো বলো? হ্যাঁ, সব তো দোষ তো টিচারদের, সব দোষ যাই হোক আমাদের, তোমরা, তোমাদের কিছু না, তোমাদের কিছু বলা যাবে না। দেখাচ্ছে ওই যে বলে হিজাব পরে কানের ভিতরে মাইক্রোফোন নিয়ে যাচ্ছে বা ইয়া নিয়ে যাচ্ছে, হ্যাঁ নকল। সেদিন হয়েছে কি, মহিলা কলেজে তো সব তো মহিলা, এখন মেয়ে, সে পুরো বিশাল বোরকা পরে এসেছে, খুব চওড়া মড়া এরকম, এক গাদা নকল তার ওই ইয়ার ভিতর। সে যখন চেক করে বার করা হলো, সে একদম মনে প্রায় এক এক কি হবে বললো, ঝুলা মতো একটা, ওই যে সেই শপিং ব্যাগ থাকে না, ওই শপিং ব্যাগ সমান নকল তার ভিতরে ছিল। বলো, তাহলে ওর জন্য কি আমরা আর অন্যজনকে সন্দেহ করবো না? বলো বলো, এগুলো তো ঘটতেছে। তখন তুমি এখন মনে করো মুখ ঢেকে আছো, তুমি বোরকা পরে আছো বা হিজাব, তোমাকে কি আমি খুলতে বলবো না? বলো, আমি কি কি করে বুঝবো যে কে অপরাধ করছে আর কে করছে না? জি স্যার। আমাকে তো খুলতে বলতে হবে। এখন যখন আমি তোমাকে খুলতে বলছি, তখন তুমি আমার উপর চড়াও হচ্ছ, স্যার ধর্মের ব্যাপার, আমার ধর্মের ইয়াতে আঘাত লাগতেছে। এখন আমি কি করবো বলো? এই যে ফেসবুকে দেখছো একজন টিচারকে নাকি এখন ইয়া থেকে বহিষ্কার করা হয়েছে, মহিলা টিচার। তো যাই হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি করা খুব কঠিন, বিশেষ ধর্মীয় এবং রাজনীতি বিষয়ে যখন কোনো একটু ইয়া হচ্ছে, এটাকে সুযোগ হিসাবে ইউজ করছে মানুষ, যতটুকু না কাজ লাগছে। তা এই এই যে জায়গাগুলো, এগুলো কেন আসছে অটোমেটিক? যে আমাদের ভিতরে ধর্মীয় ব্যাপারটাকে আমরা কাজে লাগাচ্ছি রাজনৈতিক উদ্দেশ্যে, নিজের স্বার্থের উদ্দেশ্যে। মোরালিটি নাই, মোরাল কোড নাই, রিলিজিয়ন নাই। ঠিক আছে তো? এই দেখো, এখানে কিন্তু রিলিজনের কথা এনেছে। হ্যাঁ, চারিপাশে সবাই ধার্মিক, সবাই ধর্ম ফলো করতেছে, ধার্মিক বলবো না, সবাই ধর্ম মানছে,
আমার আশেপাশে যারা আছে সবাই কোনো না কোনো ধর্মের, কেউ হিন্দু না, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম না, কেউ বৌদ্ধ, কিন্তু অপরাধগুলো করছে কে? কে করছে বলো? অপরাধগুলো করছে কে? সবাই। হ্যাঁ, কোনো নাস্তিক এসে করতেছে যে ধর্ম মানে না, যে ধর্ম বুঝে না, বা হঠাৎ করে আকাশ থেকে কোনো অপরাধ এসে পড়তেছে আমাদের মাথার উপর, আমরা অপরাধ করা শুরু করেছি? তা তো না। অথচ আমার আশেপাশে কেউ নেই যে নাস্তিক, সবাই কোনো না কোনো ধর্ম অনুসরণ করে, কিন্তু অপরাধটা হয়ে যাচ্ছে এর ভিতর দিয়ে। কোথা দিয়ে কি হচ্ছে? তাহলে এই যখন চিন্তা ভাবনা করবা তখন তখন তুমি কি বুঝবা, কি খুঁজে নিবা তোমার জীবনের জন্য? তো যাই হোক, তাই বলছি দেখো, অলদো দ্য নোভেল ইজ সেট আফটার দ্য ওয়ার, ইটস প্রেসেন্স ইজ ফেল্ট এভরিওয়্যার। হ্যাঁ, যে সব সময় এখনও আমরা ফিল করি, যেমন যে এখনও আমরা মিলাতে পারতেছি এই নভেলটাকে। কেন এই নভেলগুলো এত গুরুত্বপূর্ণ এবং কেন এখনও এগুলোকে পড়ানো হচ্ছে? দ্য ক্যারেক্টার্স আর নট শোন ফাইটিং ইন দ্য ওয়ার, হয়তো এখন যারা আছে তারা যুদ্ধ করছে না, বাট দে লিভ উইথ সাইকোলজিক্যাল কনসিকুয়েন্সেস। আমরা এখন কোনো যুদ্ধ নেই চারিপাশে, এরকম কোনো মানে আমাদেরকে আঘাত, আমরা তো এখন সুখে আছি, বলা যায় সুখে আছি না বলো তো? আমরা কি খারাপ আছি বর্তমান যুগে? হুম, আমরা তো ভালো না আছি। স্যার। না স্যার। কিন্তু এই ভালো থাকার মধ্যে আমরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করে সাইকোলজিক্যালি আমরা কি আছি, ডিস্টার্ব আছি। জেক বার্নস, দ্য প্রোটাগনিস্ট, হ্যাজ সাফার্ড আ ওয়ার ইনজুরি দ্যাট হ্যাজ লেফট হিম ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে বুঝো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ? জি স্যার। হ্যাঁ, মানে সন্তান দিতে পারবে না, তাই তো? হিজ ফিজিক্যাল ওন্ড সিম্বলাইজেস দ্য ব্রডার স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল ড্যামেজ ইনফ্লিক্টেড অন দ্য এন্টায়ার পোস্ট জেনারেশন। তাহলে আমরাও ঠিক ওরকম ইম্পর্টেন্ট, বাট নট ফিজিক্যালি, বাট স্পিরিচুয়ালি আমরা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের ধর্মীয় নীতি নৈতিকতা বোধ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি মানুষ হিসাবে আছি, আমি ধর্মটাকে আমার পোশাকই নিয়ে আমি চলছি, কিন্তু কাজ হচ্ছে না। দ্য ওয়ার হ্যাজ ডিস্ট্রয়েড হিজ অ্যাবিলিটি টু এক্সপিরিয়েন্স কনভেনশনাল লাভ অ্যান্ড ফুলফিলমেন্ট। হ্যাঁ, সে যেহেতু ইম্পর্টেন্ট, সে কনভেনশনাল লাভকে এনজয় করতে পারছে না। দেখো, জাস্ট অ্যাজ ইট হ্যাজ ডিস্ট্রয়েড দ্য ক্যারেক্টার্স ফেথ ইন স্টেবল মোরাল স্ট্রাকচার, দ্য নভেল রিফ্লেক্টস আ ওয়ার্ল্ড ইন হুইচ দ্য ওল্ড সার্টেনটিস নো লঙ্গার এক্সিস্ট। হ্যাঁ, ওল্ড সার্টেনটিস, হ্যাঁ, আমরা দেখেছি সমাজে একসময়, সে ছোটোবেলায় যখন ছিলাম তখন আমাদের গ্রামের অবস্থা আর এখনকার অবস্থার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক আছে, তখন মানুষ ধর্ম হয়তো বা নিজেরা পড়তো না, পড়ার মানুষ কম ছিল, অশিক্ষিত ছিল, কিন্তু ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ, নিয়ম নীতির প্রতি যে ভক্তি, মানার যে একটা প্রয়োজনীয়তা, সেটা তারা ফিল করেছে। কিন্তু এখন মানুষ মানতে চায় না কোনো কিছু। আর এখনকার জেনারেশন তো নাই, এখনকার যে জেনারেশন সেটা তো কোনো কিছু মানতেই চায় না এরা। ঠিক আছে, নিজের মতো করে খেয়াল খুশি মতো চলতে চায়। সামাজিক শৃঙ্খলার জন্য অনেক কিছু আছে যার বেজ না থাকলেও মেনে চলতে হয়, শুধু সামাজিক শৃঙ্খলার জন্য, কিন্তু সেগুলোর বিরুদ্ধে আমরা বিদ্রোহ করতেছি। দেখো, রিলিজিয়ন, প্যাট্রিয়টিজম এবং সোশ্যাল কনভেনশনস নো লঙ্গার প্রোভাইড গাইডেন্স। আমাদেরকে কেউ চালাতে পারছে না, কিভাবে চালাবে, কিভাবে আমরা করব বলো? যখন এই যে আমার ধর্ম দিয়ে কথাগুলো সবসময় বলতে হয়, এই যে বিভিন্ন ধর্ম যখন উৎসব আসে, আরে বাবা মদ গাঁজা খেয়ে নাচানাচি করছে, উচ্চ স্বরে গান বাজাচ্ছে। ঠিক আছে, এটা কি ধর্মের সাথে যায়? এটা কি ধর্মীয় উৎসবের সাথে যায় বলো? না স্যার। কিন্তু না যখন স্যার। এই কথাটা যখন আমরা আবার চার্চকে বলতেছি, তারা বলছে করুক, একটু আনন্দ করবে না, একটু আনন্দ করবে না বলো? তাহলে তুমি কি করাতে চাচ্ছ বলো, কি বলতে চাচ্ছ এদেরকে? This post-war emptiness forms the emotional landscape of the sun also rises. Explain the character's restless movement from Paris to Spain in search of meaning, pleasure. তাহলে আমেরিকা থেকে প্যারিস, প্যারিস থেকে স্পেন, মানে ছুটে বেড়াচ্ছেন, বাট হি ইজ নট ফাইন্ডিং এনি মিনিং অফ হিজ লাইফ। যে আমার জীবনটা কি, আমি কি করতে যাচ্ছি, আমি নীতিনৈতিকতার কথা মেনে চলে কি করব? হ্যাঁ, হচ্ছে না, কোনো কিছুই চলছে না। ঠিক আছে, দ্য লস্ট জেনারেশন, সোশ্যাল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড। এটা গেল হচ্ছে আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পোস্ট ওয়ার। তারপর হচ্ছে সোশ্যাল অ্যান্ড কালচারাল কি বলে, দেখো, দ্য সান অলসো রাইজেস ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনসেপ্ট অফ দ্য লস্ট জেনারেশন। তোমরা গল্পটাগুলো পড়লে বুঝতে পারবা যে ক্যারেক্টারদের মধ্যে আচরণগুলো কেমন। হ্যাঁ, তারা কিভাবে মানে যেন সুস্থ না, কেউই সুস্থ না। দ্য টার্ম ওয়াজ পপুলার বাই, এটা গেল, ইট রেফার্স টু দ্য জেনারেশন অফ ইয়ং ম্যান হু কেম অফ এজ ডিউরিং অর জাস্ট আফটার ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট অ্যান্ড ফেল্ড স্পিরিচুয়ালি ডিসঅরিয়েন্টেড অ্যান্ড মোরালি অ্যাড্রিফট। Members of the lost generation rejected traditional values such as marriage, religion and social responsibility. এরা এখন এগুলো গ্রহণ করতে চায় না। বিয়ে তো গেলই, এখন আর কদিন পর তো মানুষ আর বিয়েটাকে বিশ্বাসই করতে পারবে না, নাকি? যেমন আমরা মোটামুটি যে কটা নভেল পড়লাম, এখানে বিয়েটাকে কিভাবে দেখানো হয়েছে, যেমন
আমরা ওই যে তোমার দ্য গ্রাস ইজ সিঙ্গিং এ পড়লাম, তাই না? এখানে ম্যারি টার্নার, সে বিয়ে করতে চাচ্ছে না, বিয়ের প্রতি যে বিশ্বাস সেটা শেষ। কিন্তু বিয়ে যদি না থাকতো সমাজে, সমাজটা কেমন হতো বলো তো? ধ্বংস হয়ে যেত মানে স্যার। পশুর মতো হতো না ব্যাপারটা। একটা পশুবৎ আমরা একটা গোষ্ঠী পেতাম। বিয়েটা সামাজিকতার জন্য, সামাজিক স্ট্যান্ডিং রক্ষা করার জন্য, পারিবারিক বন্ধন রক্ষা করার জন্য, এটা একটা মানে কি বলবো বিশাল ইনস্টিটিউশন। এটাকে একটা একটা বলা ইনস্টিটিউশন বলা হয়, ক্ষুদ্র একক একটা প্রতিষ্ঠান বলা হয়। যে বৈশিষ্ট্য না থাকলে, সেটার প্রতি যদি মানুষের বিশ্বাস চলে যায়, তাহলে আর কি থাকে বলো? সমাজের আর কি থাকে বলো? বিয়ের ট্রেডিশনটার উপরে যদি মানুষের বিশ্বাস চলে যায়, তাহলে আর কি টিকে থাকে সামাজিকতা টিকে রাখার জন্য? কিছু কি থাকে আর বলো? না একটা স্যার। জিনিস ভাবো, যে মনে করো একটা সমাজে কেউ বিয়ে করতেছে না, তাহলে হয় দুটা ঘটনা ঘটবে এই জায়গায়। বিয়ে করছে না মানে দুটা ঘটনা ঘটবে, তাই নাকি? একটা ঘটনা হচ্ছে কি, যে হয় তাদের ভিতরে কোনো সেন্সুয়াল ফিলিং নাই, এটা না বলো, যে ফিজিক্যাল, সেক্সুয়াল বা সেন্সুয়াল কোনো ফিলিং নাই বলে তারা বিয়ে করছে না, এটা একটা ঘটনা। আর না হলে দে আর রিলেটেড উইথ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তাই তো? এই জি দুটার স্যার। এই দুটার মধ্যে কোনো একটা ঘটনা ঘটবে তো। কিন্তু তোমার কি মনে হয় যে প্রথম ঘটনাটা বেশি ঘটছে? প্রথম ঘটনা তো না, না তাহলে স্যার, নিশ্চয়ই তাহলে দ্বিতীয় ঘটনাটা দ্বিতীয় বেশি ঘটছে। কারণ ফিজিক্যাল এই যে ব্যাপারটা, এটা তো তোমাকে পাগল করে তোলে, মানুষ তো পাগল হয়ে যায়। তাহলে সেই অবস্থা থেকেও যদি নিজেকে মানুষ এইভাবে দূরে রাখে, তাহলে বুঝতে হবে যে অপরাধটা ভিতরে ভিতরে আন্ডারলাইং এই ঘটনাটা ঘটছে। এই জন্য ম্যারেজের প্রতি তাদের মানুষের আর প্রয়োজনীয়তা বোধ করছে না, বিশ্বাস বোধ করছে না। এটা একটা ঘটনা গেল। আর এটা যখন হয়ে যায়, তখন কি ধর্ম থাকবে এই সমাজে আর? যেখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, সেখানে আর ধর্ম আছে কিনা বলো? না স্যার। ব্যভিচার সবচেয়ে বড় একটা অপরাধ। সেটা কোন ধর্মে আছে যে ব্যভিচার সাপোর্ট করে? কোন ধর্মে সেটা? কোন ধর্ম আছে? করে না স্যার। কোনো ধরনের না স্যার। একমাত্র প্যাগানিজম বা ওইরকম বিষয় থাকলে তাও মনে হয় যে আমরা তো ইডিপাস রেস্ট পড়েছি, তারা তো প্যাগান রিলিজনের ফলোয়ার ছিল। তারপর কি মনে হয়েছে যে তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ইয়াতে ছিল? তারা কি, তাদের মধ্যে কি নীতি নৈতিকতা ছিল না? হুম, জি স্যার ছিল। ওদের ভিতরেও বিয়ের ট্রেডিশনটা ছিল। তাহলে বুঝতে হবে যে সেখানে ধর্ম থাকতে পারে না। আর যেখানে ধর্ম নেই, যেখানে ম্যারিটাল অ্যাফেয়ারগুলোকে খারাপভাবে গ্রহণ করা হচ্ছে, তাহলে সেখানে আর সামাজিক কোনো দায়বদ্ধতা বা সমাজটা টিকতে পারে না। এখানে বিশৃঙ্খলা চলবে, কেউ কাউকে মানবে না, সবাই ঠিক এভাবেই। তাই বলছি, ইনস্টিড দ্য পারসুট প্লেজার, দেখো, ইনস্টিড দ্য পারসুট প্লেজার, ট্রাভেল, অ্যালকোহল, ক্যাজুয়াল রিলেশনশিপ, ওই যে ক্যাজুয়াল রিলেশনশিপ, হ্যাঁ, অ্যাজ টেম্পোরারি এসকেপ ফ্রম দেয়ার ইনার এমটিনেস। হ্যাঁ, একজন এর সাথে রিলেশনশিপ করছে, পরের জন আরেকজন রিলেশনশিপ করছে, অতএব বিয়ের প্রতি আর বিশ্বাস আসছে না কেন? কারণ আমি তো জানি এই মেয়েটা অলরেডি 5 জনের সাথে রিলেশন করে ফেলেছে। ও মেয়ে বলছে আমি তো জানি ছেলে অলরেডি 5 জনের সাথে রিলেশনশিপ করে ফেলেছে। বিশ্বাস আসবে বলো? আসবে কিনা? আমি যখন না জানবো স্যার। যে একটা মেয়ে অলরেডি, যাকে আমি বিয়ে করেছি, মনে করো যে অলরেডি তার 5টা সম্পর্ক ছিল, তাকে আমি জানি, তাকে আমি এখন বিয়ে করেছি, তার প্রতি বিশ্বাসটা আমার কতখানি আসবে বলো? কতখানি থাকবে? থাকবে না। থাকবে না। অতএব সামাজিকভাবে মানে পারিবারিকভাবে দ্বন্দ্ব টুকাটাকি লেগেই থাকবে। ওয়াইফ জানে হাজব্যান্ডের এই অবস্থা, হাজব্যান্ড জানে ওয়াইফের এই অবস্থা। অতএব কেউ কাউকে বিশ্বাস করবে না, ও সংসার বেশি দিন টিকবেও না। তাহলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারগুলোকে কেন নিষেধ করা হয়েছে? কারণ এটা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে এফেক্ট করে, তো প্রচুরভাবে এফেক্ট করে। তুমি এখন বান্ধবীকে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছ বিয়ের আগেই, এবার কোনোভাবে তোমাদের রিলেশনশিপটা কেটে গেল, কিন্তু এর আগে তো মানুষজন জেনে গেছে এই যে দুজনের ভিতরে সম্পর্ক ছিল। এরবার ওই দুজনের পারিবারিক অবস্থা কেমন হবে বলো? কেমন হবে? ঝামেলা তো হ্যাঁ, লাগবেই। লাগবেই। কিন্তু এইটাকে আমরা এখন মনে করছি এটা আমার অধিকার। হ্যাঁ, ইয়ং জেনারেশন বুঝতেছে না যে এইটাই তোমার পরবর্তী শান্তির জীবনকে নষ্ট করার জন্য যথেষ্ট। স্যার, এই ব্রেন ওয়াশ গুলো করছে স্যার, নাটক, সিনেমা এগুলো দিয়েছে। ওরে বাবা, ওগুলো তো মানে কি বলবো, আমাদেরকে শেষ করে দিচ্ছে। ঠিক আছে তো? আরে রিলেশন, ডিপ্রেশন, ব্রেকআপ, এসব কথাগুলো তো এখন নাটক সিনেমার কমন ডায়ালগ। মনে হচ্ছে যেন এগুলো কোনো ব্যাপারই না। এগুলো যেন একদম মানে তুচ্ছ একটা বিস্কুট খাওয়ার মতো অবস্থা, হ্যাঁ, চিপস খাওয়ার মতো অবস্থা, এটা কিচ্ছু কোনো সমস্যাই না। কিন্তু এগুলো যে তুমি যখন একটা ম্যাচিওর এজে আসতেছো, তুমি যখন ওই যে অ্যাডাল্ট রিলেশনশিপে যাচ্ছ সামাজিকভাবে, পারিবারিকভাবে, তখন গিয়ে বুঝতে পারতেছো যে আমি যা ভুল করার নিচে করে ফেলেছি, এখন এখানকার ভুক্তভোগী আমাকে হতেই হচ্ছে।
ঠিক আছে? এইটা যেন আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে কোনোভাবে ঠিক করতে পারছি না। এবং বিবাহ ব্রেকআপটা এগুলো কেন হচ্ছে? কারণগুলো এগুলোই তো। হ্যাঁ, এটা নিয়ে কথা হচ্ছে, ওটা নিয়ে কথা হচ্ছে, গালিগালা হচ্ছে, সন্দেহ বাতিকতা আসতেছে, এই জন্য অটোমেটিক জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাই বলছে দ্য লাইফস্টাইল ইজ ভিভিডলি পোর্ট্রেড ইন দ্য নভেল থ্রু সিন অফ হেভি ড্রিঙ্কিং। এই যে ড্রিঙ্কিং আছে, এই দেখো সেক্সুয়াল টেনশন যেটা বলছিলাম, যে ম্যারিজ যদি না থাকে তাহলে বুঝতে হবে এই দুটার মধ্যে ঘটনা একটা ঘটছেই আন্ডারলাইং অবস্থানে। ইমোশনাল ডিটাচমেন্ট, কারোর সাথে কারোর সম্পর্ক মিলছে না, আজ একজনের সাথে ফিজিক্যাল রিলেশনশিপ হয়ে গেল বিধায় দেখা যাচ্ছে একে আর ভালো লাগছে না, আরেকজনের সাথে সম্পর্ক হচ্ছে, এরকমভাবে শেষ। এমলেস ওয়ান্ডারিং, যেহেতু পরিবার নেই, যেহেতু সামাজিকতা নেই, অতএব কোথাও গিয়ে নিজেকে মানাতে পারছি না, দূরে দূরে বেড়াচ্ছি। দ্য ক্যারেক্টার্স কনস্ট্যান্ট মুভমেন্ট ফ্রম ক্যাফেস দেখো ইন প্যারিস টু ফিশিং ট্রিপস ইন বার্গুয়েট অ্যান্ড দ্য বুল ফাইটস অফ পাম্পলোনা রিফ্লেক্ট দেয়ার ইনএবিলিটি টু সেটেল দর কমিট। দেখো কোনো জায়গায় যেন তারা ফিক্স থাকতে পারছে না, সেটেল হতে পারছে না। দে আর ইউনাইটেড নট বাই পারপাস বাট বাই শেয়ার ডিসিলিশনমেন্ট। তারা ইউনাইটেড হচ্ছে কিভাবে? কোনো পারপাস নিয়ে, বরং নিজের দুঃখ কষ্টগুলোকে শেয়ার করার জন্য, কিন্তু আবার কেউ কারোর দুঃখ কষ্ট বুঝতে চাচ্ছে না। দেয়ার কনভারসেশন অফ এন অ্যাপিয়ার ট্রিভিয়াল, প্রথম দিকে ভালো সম্পর্ক হচ্ছে, পরের দিন থেকে আর নাই হয়ে যাচ্ছে। ইয়েট বিনিথ দ্য সারফেস লাইজ ডিপ ইমোশনাল পেইন অ্যান্ড ফ্রাস্ট্রেশন। দিস সোশ্যাল ব্যাকগ্রাউন্ড এক্সপ্লেইন হোয়াই দ্য ক্যারেক্টার্স আর ইনকেপেবল অফ ফর্মিং স্টেবল রিলেশনশিপ। যে কেন আমরা একটা স্টেবল রিলেশনশিপ গঠন করতে পারছি না, সেটা লাভ হোক, ফ্রেন্ডশিপ হোক বা মোরালিটি হোক, কোনো কিছু আমরা পাচ্ছি না। হ্যাভ লস দিয়ার ট্রেডিশনাল মিনিং, লিভিং দ্য ক্যারেক্টার্স ইমোশনালি দেখো স্ট্র্যান্ডেড ইন আ পোস্ট ওয়ার ওয়ার্ল্ড। হ্যাঁ, একটু এগুলো পড়বা, যে মানে কে কাকে বিশ্বাস করে কার উপর দিয়ে চলে যাচ্ছে, তারপরে আবার কোন দিকে ঘুরে কোথায় চলে যাচ্ছে। ঠিক আছে, আমরাই যেমন আমাদের বন্ধু বান্ধবদের কথা তো জানি। মনে করো যখন এসএসসি এইচএসসি পর্যন্ত, আরে বাবা, বন্ধু বান্ধবরা প্রেম করার জন্য ছুটে বেড়াতো নাকি? এটা তো স্বাভাবিক একটা নেচার। তো এখন আজকেই হঠাৎ করে এই যে এই নভেলটা যখন আমি করছিলাম, পড়তে পড়তে আমার এক বন্ধুর কথা খুব মনে পড়ে গেল, বুঝতে পারছো? সে রিসেন্টলি বিয়ে করেছে, তার প্রায় 43-44 বছর বয়স, সে রিসেন্টলি বিয়ে করেছে। সে অনেকগুলো প্রেম করেছিল, বুঝতে পেরেছ? মানে তার প্রতি আমাদের একটা ঈর্ষা হতো নাকি, একজন 2-10টা প্রেম করবে আর আমরা একটা করতে পারছি না, একটা ঈর্ষা হবে না বলো তো এরকম নাকি? হয় নাকি বলো? হয়তো। হ্যাঁ, হয়তো নাকি? আচ্ছা, যাই হোক। জি স্যার, হ্যাঁ, তো এগুলো ইন্টারেস্টে থাকাকালীন স্যার হইতো স্যার, এখন স্যার না স্যার। হ্যাঁ, যেগুলো হয়নি ভালো হয়েছে নাকি, মানে একটু এরকম আর কি ব্যাপারটা। তো তখন এরকম দেখতাম, আজকে হঠাৎ করে তার কথা মনে পড়ে গেল যে তাকে আমরা দেখেছি কার কার সাথে প্রেম করতে, কিভাবে সে প্রেম করার জন্য কী কী করতো, পড়াশোনা বাদ দিয়ে লুকোচুরি করতো, গিফট কিনতো, হ্যাঁ এইগুলো করতো, হ্যাঁ আমাদের কাছে টাকা পয়সা ধার নিত, ইত্যাদি দেখতাম, ঘুরতে যেত। হ্যাঁ, তো শেষ পর্যন্ত তার মানে এমন একটা অবস্থা হয়ে গেল যে শেষে তার বিয়েটাই আর হচ্ছিল না। কারণ কি? কারণ ওই যে মেয়েগুলো বিয়ে বা তাকে তো সবাই জানে যে সে কেমন ছিল, জানে না বলো? এখন সে কার সাথে কেমন আচরণ করেছে, কি করেছে, সবই কিন্তু জানে। সেই জন্য তার এরকমটা হচ্ছিল না। এছাড়াও সে অন্য আরও কয়েকটা বেশ ট্র্যাপে পড়ে গেছিল, বিশেষ কিছু কয়েকটা ট্র্যাপে পড়ে যাওয়ার কারণে সে মোটামুটি এতদিন পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারছিল না। ঠিক আছে, তো সেই সময় একটা বয়স ছিল যখন মানুষ হয়তো বুঝে না, সেই সময়ে লিড করার দায়িত্বটা কাদের বলো তো? কারণ এই বয়সে এসে ছেলে মেয়ে বুঝবে না, ভুল করবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, কিন্তু লিড করবে কারা এই সময় বলো? তাদেরকে অ্যাডাল্ট না বলো, যারা বয়স্ক, তারা তো এদেরকে লিড করবে নাকি? পিতামাতা, তারপর সামাজিকভাবে বয়স্ক মানুষ, তাদেরকে লিড করবে। কিন্তু হচ্ছেটা কি? আরে সে মানুষগুলোই বরং আমাদেরকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, তারা নিজেরা এর কোনো দায়িত্ব নিচ্ছে না। ঠিক আছে, যে সমাজ যেভাবে চলে চলুক, কেউ তো কারোকে বুঝতেছে না। এবার হচ্ছে এক্সপ্যাট্রিয়েট লাইফ অ্যান্ড পোস্ট ওয়ার ইউরোপ। দেখো, অ্যানাদার ক্রুশাল ব্যাকগ্রাউন্ড টু দ্য নভেল ইজ দ্য এক্সপ্যাট্রিয়েট কালচার অফ পোস্ট ওয়ার ইউরোপ, পার্টিকুলারলি ইন প্যারিস। আফটার দ্য ওয়ার ম্যানি আমেরিকান রাইটার্স অ্যান্ড আর্টিস্ট মুভ টু ইউরোপ। দেখো, হ্যাঁ, আমেরিকা থেকে ইউরোপে চলে আসছে। হোয়ার লাইফ ওয়াজ চিপার অ্যান্ড সোশ্যাল রেস্ট্রিকশন ওয়ার ফিউয়ার, প্যারিস বিকাম আ সেন্টার অফ আর্টিস্টিক এক্সপেরিমেন্টেশন। তার মানে কি? দেখো, লাইফ ওয়াজ চিপার অ্যান্ড সোশ্যাল রেস্ট্রিকশন ওয়ার ফিউয়ার, মানে সামাজিকভাবে যেখানে রেস্ট্রিকশন কম, সেখানে হয়তোবা মানে নিজের আবেগগুলোকে প্রকাশ করা সহজ।
এই জন্য প্যারিস বিকাম আ সেন্টার অফ আর্টিস্টিক এক্সপেরিমেন্টেশন অ্যান্ড কালচারাল ফ্রিডম। হেমিংওয়ে হিমসেলফ লিভড ইন প্যারিস ডিউরিং দ্য আর্লি 19th, ওয়ার্কিং এজ এ জার্নালিস্ট while socializing with other expatriate writers such as ইত্যাদি। দেখো আমরা ওই যে দ্য লাঞ্চন পড়েছিলাম না, লাঞ্চন, জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। তিনি কোথায় থাকতেন বলো? তিনিও কোথায় স্যার ছিলেন? প্যারিস প্যারিসে না? হয় প্যারিসের একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট হ্যাঁ, এরকম। বারমুডা, তাহলে তিনিও প্যারিসে ছিলেন। অনেক রাইটার ছিল তারা প্যারিস বা রোম এগুলোতে ছিল। কিন্তু দ্য নভেল পোর্ট্রেস প্যারিস অ্যাজ আ প্লেস অফ ক্যাফেজ, বার্স অ্যান্ড ক্যাজুয়াল রিলেশনশিপ, হ্যাঁ, হোয়ার পিপল গ্যাদার টু ড্রিঙ্ক, টক অ্যান্ড স্কেপ রেসপন্সিবিলিটি। দেখো, হাউএভার বিনিথ দ্য অ্যাপারেন্ট ফ্রিডম লাইস এমটিনেস অ্যান্ড ডিস্যাটিসফ্যাকশন। সবাইকে মনে হচ্ছে যেন খুব ফ্রি, হ্যাঁ, কিন্তু ভিতরে ভিতরে আসলে তারা মুক্ত নয়। The expatriates are physically removed from their homeland, yet they fail to find a sense of belonging in Europe. The rootlessness intensifies their sense of alienation. The expatriate background also explains the cosmopolitan nature of novel. তো তার বলছে দেখো বায়োগ্রাফিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, হেমিংওয়েস লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স, তার নিজস্ব লাইফ কীভাবে এটাকে প্রভাবিত করেছে। হেমিংওয়েস পার্সোনাল লাইফ প্রোভাইডস অ্যান এসেন্সিয়াল ব্যাকগ্রাউন্ড টু দ্য সান অলসো রাইজেস। Many characters and incidents in the novel are drawn directly from his experience. Like Jack Barnes, Hemingway was the conduit, দেখো নিজেই, হ্যাঁ, World War the First while serving as an ambulance driver in Italy. Although Hemingway did not suffer importance, তার হয়তো ইম্পর্টেন্স হয়নি কিন্তু তিনি এটাকে ইউজ করেছেন, হ্যাঁ, তাই ইমোশনাল ট্রমা অফ ওয়ার ডিপলি অ্যাফেক্টেড হিম। The character of Lady Brett Ashley is widely believed to be inspired by Lady Draff, দেখো, Tysden, a real woman Hemingway knew in Paris. Brett's sexual independence, emotional volatility and magic, দেখো, magnetic charm reflect the modern women of the post-war era. Similarly, Robert Cohn is based on Harold Love, a writer who traveled with Hemingway to Spain and become romantically involved with Duff, দেখো, Toysden. The fishing trip to, দেখো, Barguet and the মানে bullfighting scene in Pamplona are drawn from Hemingway's own travel in Spain. His fascination with bullfighting, which is viewed as a ritual of courage, discipline and honor, plays a symbolic role in the novel. Through bullfighting, Hemingway contrasts authentic values with the moral confusion of the modern life. তো দেখো এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এগুলো কি সবই কি তার জীবন থেকে নেওয়া, না? ওই জন্য যে নভেলগুলো অধিকাংশ মানুষের রাইটারদের বিষয়গুলো থাকে। এছাড়া দেখো মডার্নিস্ট লিটারেরি ব্যাকগ্রাউন্ড, যেটা এইখানে যদি আমরা একটু দেখি, দেখো যে হেমিংওয়েজ ইউজ অফ সিম্পল ল্যাঙ্গুয়েজ, আন্ডারস্টেটমেন্ট অ্যান্ড ডায়ালগ রিফ্লেক্টস মডার্নিস্ট অ্যাস্থেটিক্স. His famous iceberg theory is evident throughout the novel. Much of the emotional tension, especially Jack's suffering and Brett's frustration, is implied rather than explicitly stated. মানে তাদের কথোপকথনের মধ্য দিয়ে বুঝে নিতে হচ্ছে যে they are suffering. This technique reflects the modernist belief that truth is fragmented and indirect. যে মানুষ প্রধানত সত্যটাকে প্রকাশ করে না অধিকাংশ ক্ষেত্রে। সত্য কি প্রকাশ করে মানুষ অধিকাংশ ক্ষেত্রে? বলো, না লুকিয়ে রাখে, তার জীবন সম্পর্কে লুকিয়ে রাখে। That was like philosophically, the sun also rises reflect a world in which traditional moral system have collapsed. The characters struggle to find ethical meaning in a morally indifferent universe. Jack Barnes' attempt to live by a personal code of honesty, restraint and dignity. এই ক্যারেক্টার খেয়াল রাখলে বুঝতে পারবা, anticipating Hemingway's later concept of the code hero. Religion, once a source of moral guidance, appears weakened. Jack occasionally seeks comfort in Catholic rituals, but faith offers no real solution to his suffering. কিন্তু কোনো সাফারিং এর সলিউশন আসছে না। This reflects the broader powerless, দেখো, মানে পোস্ট ওয়ার লস অফ রিলিজিয়াস সার্টেনটি। এছাড়াও দেখো বিভিন্ন খেলাধুলা বিষয়গুলো, হ্যাঁ, রিচুয়ালগুলো মানুষকে পারছে না তার মানে কি অবস্থান থেকে দূরে রাখতে, হ্যাঁ। দেখো, ইন কন্ট্রাস্ট বুল ফাইটিং রিপ্রেজেন্ট আ রিচুয়াল টু কনফ্রন্টেশন উইথ ডেথ দ্যাট স্টিল পজেস মিনিং অ্যান্ড স্ট্রাকচার। দ্য বুল ফাইটার পেড্রো রোমেরো embodies discipline, courage and authenticity, qualities lacking in most modern characters. This contrast highlights Hemingway's search for values that can survive in disordered world, হ্যাঁ, যে ডিসঅর্ডার ওয়ার্ল্ডেও হয়তো আমরা এগুলো পেতে পারি। মানে একটা রিক্সাওয়ালার জীবনে আমরা যে শান্তি দেখতে পাবো বা ডিসিপ্লিন দেখতে পাবো, হয়তো আমরা একটা কোনো শিক্ষিত মানুষের জীবনে সেটা হয়তো বা দেখছি না। কারণ কি অধিকাংশ শিক্ষিত মানুষ রাতে গভীরে ঘুমাতে যায়, আর ঘুম থেকে ওঠে কখন বলো? 10-11টার সময়, নাকি? জি স্যার। আর একটা বাদামালা ছেলে যে বাদাম বিক্রি করে 10 বছর বয়সে, সে ঠিকই দেখো গা এতক্ষণ ঘুমিয়ে পড়েছে, সকালবেলায় সে আবার ঘুম থেকে উঠে। তাহলে ডিসিপ্লিনটা থাকলো কার বলো? যেখানে সেখানে ডিসিপ্লিন আছে, যেখানে ডিসিপ্লিন থাকার কথা সেখানে ডিসিপ্লিন নাই। যে স্টুডেন্টদের ডিসিপ্লিন থাকার কথা সেখানে ডিসিপ্লিন নাই। দেখো, দ্য টাইটেল দ্য সান অলসো রাইজেস ইজ টেকেন ফ্রম দ্য, দেখো, বিবলিক্যাল বুক অফ এক্লেসিয়াস্টিস।
হুইচ রিফ্লেক্ট অন দ্য সাইক্লিক্যাল নেচার অফ লাইফ। হ্যাঁ, লাইফটা হচ্ছে সাইক্লিক্যাল, চলবেই, ওই যে সান অলসো রাইজেস। দ্য পারসিস্টেন্স অফ এক্সিস্টেন্স ডেসপাইট হিউম্যান সাফারিং, হিউম্যান সাফারিং থাকবে, জীবন চলবে। দ্য টাইটেলস আর সাজেস্ট এন্ডিওরেন্স অ্যান্ড কন্টিনিউটি, অফারিং আ কোয়াইট কন্ট্রাস্ট টু দ্য ক্যারেক্টার্স ডিসপেয়ার। তো যাই হোক, এই যে বিষয়গুলো আমরা একটু আলোচনা করলাম, এগুলো তোমাদের নোভেলের ব্যাপারটা বুঝতে আরও সাহায্য করবে। তো চেষ্টা করবা দেখি আগামী ক্লাসে আমরা সামারিটা নিয়ে পুরোটা শেষ করে ফেলবো, তোমরা একটু পড়ে নিবা, তাহলে মোটামুটি স্যার হয়ে এই যাবে। sheetটা একটু শেয়ার করে দিয়েন। আচ্ছা, আমি শেয়ার করে দিবনি। এটা শেয়ার করা হয়নি নাকি? না স্যার, স্যার আরো দুটো একটু শেয়ার করে দিলে ভালো হতো স্যার। ওই যে আপনার ড্রামাতে কোন দুটা? লুক ব্যাক আর হচ্ছে ওই যে আপনার কেয়ারটেকার, ওই দুটাও করা হয়নি স্যার এই শীটটা। আচ্ছা ঠিক আছে, আমি আসলে এই যে 2-3 মাস গেল, এর ভিতরে কোথায় যে কি করেছি আর কি করি নাই আমার নিজেরই মনে নাই। আচ্ছা দেখ, আমি এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে, খুঁজে খুঁজে দেখবো কি দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি, আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে একটু পড়ে নিও আর একটু নিয়মিত ক্লাসগুলো করো। হ্যাঁ, আমি আর তোমাদের কিছু বলবো না, কারণ তোমরা অনেক বড় হয়ে গেছো, তোমরা ছোট মানুষ নেই এখন। তোমাদের বোধ দিয়েই তোমরা যতটুকু বুঝবা ততটুকু যথেষ্ট, এর থেকে আর বেশি বোঝানোর ক্ষমতা আমার নেই। যারা না বুঝে মানে যারা ছোট তাদেরকে বোঝানো যায়, যারা অলরেডি বোঝার মানুষ তাদেরকে আর বোঝানো যায় না। হ্যাঁ, তাই তোমাদেরকে আর বোঝানোর কিছু নাই, তোমরা অনেক ম্যাচিওর হয়ে গেছো, কারণ এতদিন মোটামুটি অনেকে সংসার করতেছো, তাই তো, অনেকে বিশাল বড় বড় হয়তো ছোটোখাটো বড় ছোট সব চাকরি করতেছো, আরও তো করবা, অনেক হয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ওকে, বাই, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।